ছাড়ুন প্লিজ। সকাল সকালই কি শুরু করেছেন? মাত্র শাওয়ার নিয়ে এলাম। রিচার্ড ভুরু বাঁকালো। রিচার্ড ওকে টেনে বাথরুমে ঢুকে পড়তে চাইলে এলিজাবেথ দরজা আটকে ধরে। গম্ভীর গলায় ফিসফিস করে বলল, আরে কি করছেন? বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তো। বাচ্চাদের কথা শুনে রিচার্ড এক মুহূর্তেই গম্ভীর হলো। রিচার্ড ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, আমাকে আরেকটু ডেডিকেটেড হতে হবে, বুঝলে রেড? এলিজাবেথ চোখ কপালে তুলে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল। এতদিন বুঝি ডেডিকেশন ছিল না, তাই না? রিচার্ড বাঁকা হাসলো। হঠাৎ এক ঝটকায় ওকে টেনে নিয়ে বুকের ওপর ফেলে দিল। লালচা আবহাওয়ায় নাকের ডগায় টুস করে একটা চুমু খেয়ে হাসকি গলায় বলল, ছিল, অবশ্যই ছিল। তবে এবার মনে হচ্ছে একটু গাফিলতি হয়েছে। বুঝেছি, আমাকে আর একটু হার্ড ওয়ার্ক করতে হবে। এলিজাবেথের বুক শুকিয়ে গেল। তড়িঘড়ি মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ না, আমি মরে যাব। আপনার এই ডেডিকেশনই আমার জন্য আতঙ্ক। রিচার্ড অম্লান মুখে বলল, এইরকম ডেডিকেশন প্রতিটি প্রেমিক পুরুষের থাকা উচিত। তাহলেই দেশের জনসংখ্যা বাড়বে। ভাবছি পরের বছর নির্বাচনে দাঁড়াবো। অর্ধেক সংখ্যক ভোট তো নিজ গৃহ থেকেই পাওয়া যাবে, তাই না? এলিজাবেথ রিচার্ডের বুকে এক থাপ্পড় বসিয়ে দিল। দিনকে দিন অসভ্যতার উপর পিএইচডি করছেন আপনি। রিচার্ড নাক সেটকানো বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে, এভাবে বলো না ওয়াইফি। তোমার মা হওয়ার পেছনে আমার অবদান তুমি অস্বীকার করতে পারো না। এলিজাবেথ হতাশায় মাথা নাড়িয়ে বলল, ঠোঁট কাটার স্বভাব এবার বর্জন করুন। 3 সন্তানের বাবা হয়েছেন। রিচার্ড ভ্রুকুটি করল, গলায় ক্রুর অথচ বিদ্রুপাত্মক সুর। ঠোঁট কাটা স্বভাব ব্যক্তিত্বহীনদের থাকে। আমি রিচার্ড কায়নাত। অর্থহীন কথা বলে জোকারের সম্মাননা নেব কেন? আমি কাজের মানুষ, অ্যাকশনে বিশ্বাসী। বিশ্বাস হচ্ছে না? বিছানায় তাকাও, দেখো 3 জন কত শান্তিতে ঘুমোচ্ছে। এলিজাবেথ তাকালো। নিঃশ্বাস গভীর হলো 3 নিষ্পাপ মুখের প্রশান্তিতে। চোখ ঘুরতেই দৃষ্টি গেল দেয়াল ঘড়িতে। মুহূর্তেই বুক চেপে এলো। রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে বলল, হয়েছে, এবার ছাড়ুন, বাচ্চাদের খাওয়াতে হবে। কে শোনে কার কথা? রিচার্ড কায়নাত শুনেছিল। কবে কার কথা? সে অনড় অবস্থায় নাক ঘষতে থাকে এলিজাবেথের গ্রীবায়। ছোট ছোট উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে দিতে জড়িয়ে আসা কণ্ঠে বলল, লেট মি হিট ফার্স্ট। প্লিজ, ওদের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। ফ্যাক্টরি ইজ মোর ইম্পর্টেন্ট দেন প্রোডাক্টস। মানে? মুখ তুলল রিচার্ড। ভেবাচাকা খেয়ে যাওয়া অবয়বে চেয়ে চোখ টিপল। ফ্যাক্টরি সচল থাকলে প্রোডাক্টস যত খুশি তত উৎপাদন করা যাবে। কান দিয়ে গরম বাষ্প বের হলো কয়েক দফা। এবার বেশ শক্ত হল এলিজাবেথের কণ্ঠ। আই সেড স্টপ। থামার বিপরীতে নতুন উদ্যমে সংযম হারা হলো রিচার্ড। আরো ঘনিষ্ঠ হয়ে ফিসফিসিয়ে ওঠে, ইটস টু লেট টু সে দ্যাট। কিছু বলতে যাবে তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। এলিজাবেথ অসহায় স্বরে বলে, আপনার ফোন রিং হচ্ছে, এখন তো ছাড়ুন। রিচার্ড ক্যাবিনেট থেকে ফোন নিয়ে এলিজাবেথের হাত দিয়ে শুদ্ধতার এক মৃদু স্রোতে ডুব দিল। Answer it and tell that motherfucker you are my wife and I am busy with my wife. উফ, খিদে পেয়েছে আমার। বিরক্তে মৃদু চেঁচালো এলিজাবেথ। ওর রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠোঁটে ঠান্ডা বরফ বৃদ্ধাঙ্গুল রেখে থামিয়ে দিল রিচার্ড। ইঙ্গিতপূর্ণ ইশারায় বলল, Let's cook together in my basement. কথা দিচ্ছি, স্বাদের কমতি হবে না। ওয়াও ওয়াও ওয়াও। কচি কণ্ঠে 3টা ক্রন্দন প্রতিধ্বনি হতে না হতেই রিচার্ড ছুটে গেল বেডের কাছে। ছোট্ট মেয়েটা উঠে পড়েছে। পাশে কাউকে না পেয়ে কান্না জুড়ে বসে। তবে তার পাপা মুহূর্তেই তাকে বুকে জড়িয়ে নিয়ে কোমল ফিসফিসে আশ্বাসে কান্না মুছে দিল। এলিজাবেথ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্তানদের প্রতি রিচার্ডের নিখাদ ভালোবাসা তার হৃদয় উষ্ণ করে দেয়। চোখ গেল হাতের তালুতে রাখা রিচার্ডের ফোনে। স্ক্রিনে ফুটে আছে এক সুন্দর পারিবারিক ছবি, তাদেরই প্রতিচ্ছবি। ছবিটা আরও 2 মাস আগের। ওরা প্রথম ফ্যামিলি ভ্যাকেশনে মালদ্বীপে গিয়েছিল। মালদ্বীপের সোনালি সূর্যের নিচে, সাগরের ঢেউয়ের মৃদু সঙ্গতে, ফুলে সাজানো বালির ওপর শুয়েছিল ওরা একটি নিখুঁত পারিবারিক মুহূর্ত। এলিজাবেথের বুকের ওপর ছেলে বাবু আর রিচার্ডের বুকে মেয়ে বাবু। পায়ের কাছে আরেকটি ছোট্ট মেয়েটা। 3টি নিষ্পাপ মুখ প্রশান্ত ঘুমে। ভালোবাসায় মোড়া সে দৃশ্য তখনই পেছন থেকে ক্যামেরায় বন্দী হয়েছিল এক স্বপ্নময় স্মৃতি হয়ে। শুক্রবার মানেই তাদের জন্য একান্ত সময়। আজও তার ব্যতিক্রম নয়। ম্যানশনের গার্ড মেড সবাই ছুটিতে। রিচার্ডের অফিসও বন্ধ। বাচ্চারা রুমে পাপার সঙ্গে দস্যিপনায় মেতে আছে। আর ছোট মেয়ে এলিজাবেথের সঙ্গে কিচেনে স্টলারে ঘুমিয়ে। রিচার্ড থাকলে রান্নার দায়িত্ব নেয় এলিজাবেথ, আর বাচ্চাদের সামলায় সে। গুনগুন সুরে গান গাইতে গাইতে সবজি কাটছিল এলিজাবেথ। দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে ভালোবাসায় মোড়া এই একান্ত দিনের জন্য। আই লাইক ব্যাড বয় লাইক ইউ। No, wifey,
It should be I like bad boy like you. And you knew it. How much bad I was. থমকালো এলিজাবেথ, গতি থামলো হাতের। দুটি হাত পেছন থেকে ধীরে ধীরে কাপড়ের বাজ গলিয়ে উন্মুক্ত উদালে বিচরণ শুরু করে। পুরুষালীর রুক্ষ থুতনি পড়ল কাঁধে। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া ওষ্ঠকান ছুঁয়ে ফিসফিস করে বলল, Please say it's not just because I make you scream every night that I'm a bad boy. চুপ। কি? মিসেস কায়নাত, একটু কিছু হোক প্লিজ। বাচ্চারা তো ঘুমোচ্ছে, চলুন না এই ফাঁকে আমরা একটু বেসমেন্ট থেকে ঘুরে আসি কয়েক ঘন্টার জন্য। ডোন্ট ওয়ারি, একদম সাউন্ড প্রুফ। আজকে আপনার চিৎকার চেঁচামেচিতে বাচ্চারা উঠে পড়বে না। ঠোঁট কামড়ে হেসে পেছন ফিরল এলিজাবেথ। ঘনিষ্ঠতা বাড়িয়ে একই টোনে বলল, আই লাইক ইউর লিপস মিস্টার কায়নাত। রিচার্ড ছাপিয়ে পড়ল ক্ষুধার্ত এক বুনো পশুর মতো। বিপরীত ওষ্ঠ কামড়ে ধরল তীব্র আকাঙ্ক্ষায়। এলিজাবেথের আঙুল কাঁপতে কাঁপতে খামচে ধরল তার বুকের পেশল মাংস। রিচার্ডের মোলায়েম ছোঁয়ায় এলিজাবেথের কায়া গলে আসতে থাকলো ধীরে ধীরে। ভালোবাসার নিঃশব্দ ভাষা ক্রন্দনে রূপ নিল, অথচ কোনো অশ্রুর সাক্ষ্য রইল না। ঘন নিঃশ্বাসের ছন্দে ভারী হয়ে উঠল চারপাশের আবহাওয়া। বাতাসতাদের উন্মত্ততায় মত্ত হয়ে উঠেছে। একে অপরকে আঁকড়ে ধরে ছুঁয়ে খুঁজে নিতে থাকলো গভীরতার শেষ প্রান্ত। সময়ের হিসেব থমকে গেল। মিনিট কয়েক পর অবশেষে ক্লান্ত হয়ে এলিজাবেথ মাথা রাখলো রিচার্ডের বুকে। দুজনের শ্বাস একসাথে হাঁপাতে থাকলো, সময়ের চেয়েও গভীর এক বোঝাপড়ায়। My lips are more passionate when it's come to you, Fred. ঘন নিঃশ্বাস নিঃশ্রাত অবস্থায় এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। লজ্জার পীড়নায় রক্তিম বর্ণ ধারণ করেছে অবয়ব। অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ। দুটো খাতযুক্ত দৃষ্টিতে মিশে গেল সক্রিয়তা, খোয়ালো। অলিন্দের গুপ্ত প্রেম জোয়ারে ন্যায় ভেসে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতের ওপর হাত ছোঁয়ালো এলিজাবেথ। রিচার্ড তড়িৎ বেগে ওর কোমর শক্ত করে চেপে ধরে সিঙ্কের উপর বসিয়ে দিল। আলিঙ্গনে গভীরে হারিয়ে যাওয়ার তীব্র অনুভূতি স্পষ্ট নীল চোখ দুটিতে। অভ্যন্তরীণ আত্মসমর্পণ জানিয়ে এলিজাবেথ দুপা দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের দণ্ডায়মান কোমর। সিঙ্ককে তালু ঠেকিয়ে ভর দিয়ে মাঝখানে শূন্যতা মোচন করে আরো দৃঢ় করল বাঁধন। শরীরে উন্মাদনা স্রোত ঝড়ের বেগে বইতে শুরু করলো রিচার্ড কায়নাতের। পুরুষত্ব ধীরে ধীরে গ্রাস হতে থাকে কামন্তায়। রিচার্ড এলিজাবেথের দিকে চেয়ে শুকনো ঢোক গেল। কোমরের বেল্ট একটানে খুলে ছুঁড়ে মারল ওয়েস্টবিনে। রেসপেক্ট মিস্টার কায়নাত। ঠোঁট কামড়ে তুষ্ট হাসল রিচার্ড। সিঙ্কের উপর অসাড় হয়ে পড়ে থাকা লাল্যময়ীর উপর ঝুঁকে নাকের ডগায় নাক ঘষতে ঘষতে গাঢ় স্বরে বলল, এলিজাবেথ টুপ করে একটা চুমু খেল রিচার্ডের অধরে। অনিয়ন্ত্রিত মুহূর্তে আবেশিত স্বরে ডাকল, ড্যাডি। Yes, princess. সঙ্গী হওয়ার একান্ত মুহূর্তে বাতাসে ভেসে এলো আধভাঙা স্বর, ড্যাডি। এলিজাবেথ ঠোঁট কামড়ে চোখ মুখ কুচকে ফেলল। রিচার্ড তপ্ত ফেলে সোজা হলো। গায়ে শার্ট পরতে পরতে প্রত্যুত্তর করলো মেহের ডাকের, Yes, little princess. বাচ্চারা মনে হয় উঠে পড়েছে। কান্নার শব্দ আসছে উপর থেকে। রিচার্ড তার চতুর বউয়ের দিকে চেয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল শব্দ করে। অতঃপর মেয়েকে কোলে তুলে উপরে যেতে যেতে শোকময় ভঙ্গিতে বলতে থাকলো, এরা দেশের নয়, জনগণের নয়, বাপের শত্রু। পেট ফেটে হাসি আসছিল এলিজাবেথের। ঘুমের মধ্যেই ফিক করে হেসে উঠল। তীব্র ঝাঁকুনিতে ঘুমের তোড় কেটে গেল মুহূর্তেই। চোখ খুলে তাকিয়ে দেখলো সে চাচার বাড়িতে। পুরোটাই স্বপ্ন ছিল। করুণ দীর্ঘশ্বাস ফেলল এলিজাবেথ, তবে আশাবাদী একদিন এই স্বপ্ন বাস্তবে ফিরবেই। বড় স্বপ্নগুলো আর আজানের প্রতিধ্বনির সাথে মিলিয়ে যাবে না। প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গেল এলিজাবেথ। বের হতে হঠাৎ পেটে হাত চেপে ধরে ধপধপ করে বসে পড়ল মেঝেতে। ইকবাল সাহেব গভীর ঘুম থেকে ধরফড়ে উঠলেন এলিজাবেথের চিৎকারে। ছুটে ইব্রাতের রুমে গিয়ে দেখলেন এলিজাবেথ মেঝেতে পেট চেপে ধরে কাটাচ্ছে। কান্নায় গলা আটকে আসছে। তিনি দৌড়ে এলেন এলিজাবেথের দিকে। এলিজাবেথ, মা আমার, কি হয়েছে তোর? কথা বলার অবস্থায় নেই এলিজাবেথ। ব্যথায় কুকড়ে যাচ্ছে। চেহারায় নীলাভ ছায়া ফুটে উঠেছে। ইকবাল সাহেবের মুখও রক্তশূন্য হয়ে এলেও এলিজাবেথের যন্ত্রণা আর কান্না দেখে, হেই মা, বল না, কি হয়েছে তোর? পেট চেপে ছটফট করতে করতে ভাঙা গলায় এলিজাবেথ অস্পষ্ট স্বরে বলল, চাচা আমি মরে যাচ্ছি, আমার বাচ্চা, খুব যন্ত্রণা হচ্ছে পেটে। আতকে উঠলেন ইকবাল সাহেব। কি, পেটে ব্যথা? সন্ধ্যায় তো সব ঠিক ছিল।
এলিজাবেথ আর কিছু করতে পারল না, শুধু অঝরে কাঁদতে লাগলো। ইকবাল সাহেব দৌড়ে গিয়ে ফোন হাতে নিলেন, বারবার তাকবীরকে কল দিতে থাকলেন, কিন্তু অপাশ থেকে কেউ রিসিভ করলো না। এদিকে এলিজাবেথের অবস্থা ক্রমে অসহনীয় হয়ে উঠছে, ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইকবাল সাহেব পাগলের মতো পুরো ঘর জুড়ে পায়চারি করতে লাগলো, কি করবেন বুঝতে পারছেন না। ফোন ধরছে না মিনিস্টার বাবু? ইকবাল সাহেবের কণ্ঠে অসহায়তা ফুটে ওঠে। এলিজাবেথের কাতরানো ধূসর হয়ে আসা মুখটা দেখে বুকটা আরো ধক করে উঠল ভদ্রলোকের। চাচা, ওই মানুষটাকে আর কত জ্বালাবেন? ওনাকে একা থাকতে দিন, অন্তত আজ ওনার মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে। এই মুহূর্তে তাকবীরের ব্যক্তিগত শোকের চেয়ে অনেক বড় এক জীবন মৃত্যুর শোক ঝুলে আছে এই ঘরের বাতাসে। ইকবাল সাহেব ছুটে এলিজাবেথের কাছে গেলেন। ভাতিজির এই করুণ দশা দেখে আর কান্না চেপে রাখতে পারলেন না, হুড়হুড় করে কেঁদে ফেলল। এলিজাবেথের শরীর শীতল হয়ে আসছে, ব্যথার তীব্রতায় গলা ছেড়ে আর্তনাদ করছে। সহ্য করতে করতে একটা সময় কণ্ঠক্রমেই নিস্তেজ হয়ে আসে, চোখের নিচে কালচে ছায়া ফুটে ওঠে, ফ্যাকাশে রূপ ধারণ করে। মারে, এই রাত আমি এখন কি করব? ওর বাপকে ফোন করুন। লোকটা কোথায়? তাকে তার দায়িত্ব পালন করতে হবে। মেঝেতে ছটফট করতে করতে মাথা টুকতে টুকতে বলল এলিজাবেথ। থমকে গেলেন ইকবাল সাহেব এক মুহূর্তের জন্য, তবে দ্বিমত করলেন না। এলিজাবেথের ফোন থেকে রিচার্ডের নাম্বারে ফোন দিলেন, কান লাগিয়ে অপেক্ষা করলেন, কিন্তু ভাগ্যের পরিহাস, আজকেও ফোন ধরছে না। এদিকে গুমোট পরিবেশ শোকে ভারী হয়ে উঠছে। কেবল এলিজাবেথের শোকে গলে যাওয়া কান্নায় সেই নিস্তব্ধতাকে চিরে যাচ্ছে। ওর চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। অপয়া, অলক্ষী, কলঙ্কের বোঝা পেটে নিয়ে রেখেছে। এই সব ফিসফাস একসাথে কানে বাজতে লাগলো, অথচ কেউ হাত বাড়িয়ে দিল না, কেউ পাশে দাঁড়ালো না, উল্টে কানাকানি করতে থাকে একে অপরের সাথে। কেউ তো ফোন তুলছে না। ইকবাল সাহেব হাল ছেড়ে দিলেন। চাচা, আমি আর পারছি না, আমার সন্তানকে বাঁচাও দয়া করে। এলিজাবেথের কণ্ঠ নিস্তেজ হয়ে আসছে, শরীরের সব শক্তি ধীরে ধীরে ফুরিয়ে এলো। তখন আশেপাশের মানুষজন শুধু দাঁড়িয়ে দেখছে কিভাবে একটা গর্ভবতী মেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে, মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইকবাল সাহেব হাত জোর করে একের পর এক মানুষের কাছে ছুটতে লাগলেন, হাঁটু গেড়ে পড়ে গেলেন মাটিতে। আপনাদের পায়ে পড়ি, দয়া করুন, মেয়েটা মরে যাবে, ওর গর্ভে নিষ্পাপ একটা শিশু রয়েছে। চোখে মুখে কান্না গড়িয়ে পড়ছে লোকটার, তবুও কেউ এগিয়ে এলো না। সদাই হলো শুধু একজন, এক বৃদ্ধ। তিনি পেশায় একজন সিএনজি চালক। তিনি একমাত্র এগিয়ে এলেন, দৌড়ে গিয়ে তার সিএনজি নিয়ে এলেন। তবে সমস্যা এখানেই শেষ হয় না। একজন পুরুষ হয়ে একা হাতে একটা ব্যথায় কুকড়ে যাওয়া মেয়েকে তুলতে হবে গাড়িতে, প্রকৃতপক্ষে খুব অস্বস্তিকর প্রকৃত পুরুষদের জন্য। এই ব্যাখ্যাটা আর কেউ না বুঝলেও নারীদের বোঝার কথা, এবং তারা বোঝে। তারপরে আশেপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের কেউ এগিয়ে এলো না, কেউ ছুঁয়ে পর্যন্ত দেখলো না এলিজাবেথকে। এলিজাবেথ ইকবাল সাহেব দাঁতে দাঁত চেপে মেয়েটার নিথর হয়ে আসা শরীর ধরে তুললেন সিএনজিতে। এলিজাবেথ তখনও ব্যথায় শিউরে উঠছে, তবুও শক্তি নেই কণ্ঠে। গাড়িতে উঠিয়ে দরজা লাগানোর সময় একবার পেছনে ফিরে তাকালেন ইকবাল সাহেব। সেখানে শুধু দাঁড়িয়ে থাকা কিছু মানুষ। তাদের অসহায় চোখে দেখলো ইকবাল সাহেব, যারা সাহায্যের হাত বাড়ালো না, শুধু দুটি মৃত্যুর অপেক্ষা দেখলো চুপচাপ। গ্রাম্য সমাজে একটা কথা প্রচলিত আছে, যার সময় খারাপ যায় তার সব দিক দিয়ে অন্ধকার নামে। সিএনজির ইঞ্জিন খটখট শব্দ তুলে ছুটছে হাসপাতালের দিকে। ইকবাল সাহেবের ছোট্ট শান্তিনিকেতন থেকে পথটা নেহাত কম নয়। এলিজাবেথের অবস্থা ক্রমেই অসহ্য হয়ে উঠছে, ব্যথার তীব্রতায় চিৎকার করে কাঁদছে আর বারবার মাকে ডাকছে। নিজেকে ভুলে এসে ছটফট করছে সন্তানটিকে নিয়ে। আকাশও যেন তার যন্ত্রণার সাথী। কালো মেঘের ভারে নুয়ে পড়েছে দিগন্ত, বিদ্যুৎ চমকে উঠেছে ঘন ঘন, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ইকবাল সাহেব এলিজাবেথের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে রেখেছেন। ব্যথায় দেহের রগগুলো টকবক করছে। তার উপর আচমকা প্রবল ঝাঁকুনিতে গাড়িটি থমকে গেল। এলিজাবেথ প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু চাচার হাতে আটকে গেল শেষ মুহূর্তে। গাঢ় অন্ধকারে বুক চিরে সামনে স্পষ্ট হলো কালো একটি জিপ। বৃদ্ধ লোকটি শুকনো ঢোক গেল, আতঙ্ক তার চোখে সুস্পষ্ট। ইকবাল সাহেব এলিজাবেথকে সিটে শুয়ে রেখে সিএনজি থেকে নামলো। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে বিশাল দেহী কয়েকজন পালোয়ানের মতো চেহারা। একজন মধ্যবয়স্ক লোক জিপের উপর রাজকীয় ভঙ্গিতে শুয়ে সিঙ্গার টানছে, ঠোঁটের কোণে শয়তানি হাসি। এদের অপ্রত্যাশিত আবির্ভাব মোটেও সুবিধাজনক লাগলো না ইকবাল সাহেবের কাছে। পেছনে একবার তাকালেন, এলিজাবেথ গলাকাটা মুরগির মতো ছটফট করছে। বুকের মধ্যে সাহসের শেষ কণাটুকু জড়ো করে সামনে এগোতেই জিপ থেকে এক লোক নামলো। কোনো কথা না বলে আচমকা ছুরি চালিয়ে দিল ইকবাল সাহেবের পেটে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। এই ভয়াবহ দৃশ্য দেখে বৃদ্ধ লোকটার ভাবল না, প্রাণপণে ছুটে পালিয়ে গেল অন্ধকার গলিপথ ধরে, মৃত্যুর ছায়া পেছনে ফেলে গেল অসহায় এলিজাবেথকে। এলিজাবেথ আচানক চারপাশের নৈশব্দে দমবন্ধ অনুভব করলো। সামনে তাকাতেই হৃদস্পন্দন শিথিল হয়ে এলো। কয়েকজন পালায়নকায় লোক ভারী পায়ে এগিয়ে আসছে, মুখে বিকৃত পৈশাচিক হাসি ঝুলছে। তাদের ছায়া চারপাশের আধারে মিশে অশুভ এক আবরণ তৈরি করেছে।
সংকীর্ণতা কামড়ে ধরল এলিজাবেথের ভেতর। সাহায্যের আশা এদিক সেদিক তাকাতে চোখ পড়ল মাটিতে রক্তাক্ত ইকবাল সাহেবের নিথর দেহের উপর। আর বুঝতে বাকি রইল না ওর জন্য কি অপেক্ষা করছে। সিটে অবহেলায় পড়ে থাকা ফোনের দিকে হাত বাড়ালো এলিজাবেথ। আঙুল থরথর করে কাঁপছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। একমাত্র ভরসা রিচার্ড, তার সন্তানের বাবা। দ্রুত নাম্বার চাপলো সে, কান পেতে থাকলো, কিন্তু রিচার্ড ফোন ধরল না। স্ত্রীর সন্তানের কথা ভুলে সে কোথায়? ওরা যত কাছে আসছে এলিজাবেথের ভয় ততই গাঢ় হচ্ছে। সে এখন আর একা নয়, তার গর্ভের সন্তান তার শক্তি। সন্তানের জন্য হলেও তাকে পালাতে হবে। গতিহারা হৃদয় স্পন্দনে নিজের অসার শরীরটাকে টেনে হিস্টে সিএনজি থেকে নামলো এলিজাবেথ। ছুটে পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু শিকারের যে পালানোর সুযোগ নেই। এক ঘাতক শিকারের ক্ষিপ্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, শক্ত হাতে ওর চুলের মুঠি চেপে ধরলো। এলিজাবেথের শরীর ছিটকে গেল পেছনে। ভয়ের যন্ত্রণায় ওর ঠোঁট কাঁপলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। নরখাডুকরা চুলের মুঠি ধরে টেনে হিস্টে নিয়ে গেল 3 মাসের অন্তঃসত্ত্বাকে। নিষ্প্রাণ দেহটাকে ছুঁড়ে ফেললো জিপের উপর বসে থাকা লোকটার পায়ের কাছে। ভয়াল নিস্তব্ধতা গম গম করে উঠল এক ভারী কণ্ঠের শব্দে। লোকটা জিপ থেকে এক লাফে নেমে এলো। লোকটার নাম আসলাম। নিঃসঙ্গ রাতের মতো শীতল চোখে চুল ধরে টেনে তুলল এলিজাবেথকে। ভয়গুলো কুণ্ডলি পাকিয়েছে কণ্ঠ গহব্বরে। আসলাম ফোন বের করে কাউকে কল দিল। অপর প্রান্তের লোকটা আর কেউ ছিল না, কাদের। আসলাম পর্দায় এলিজাবেথকে দেখিয়ে বলল। ওপাশ থেকে বিদঘুটে এক হাসি ভেসে এলো। ওদের হাসিতে এলিজাবেথের বুকের ভেতর আতঙ্কের ঝংকার বাজতে থাকলো। আসলাম ফোনটা সুন্দর করে রাখলো জিপের উপর। ফু দিয়ে কামড় দিয়ে ধরে রাখা সিঙ্গারটা ফেলে দিয়ে দিল আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাচ্ছিল, তার আগে তীব্র এক চর এসে ঝাপটা মারলো গালে। শরীর ছিটকে গিয়ে আছড়ে পড়লো মাটিতে। যন্ত্রণার ভয় একসঙ্গে গলায় দলা পাকিয়ে আহাজারি হয়ে বেরিয়ে এলো। আমাকে ছেড়ে দিন দয়া করে। নারীর দুর্বলতা দেখে হো করে হেসে উঠল সবাই। আসলামের চোখ এলিজাবেথের নিচ থেকে ওপর পর্যন্ত সরীসৃপের মতো গড়িয়ে গেল। স্ক্রিনে দর্শক হিসেবে বসে থাকা কাদেরের দিকে তাকিয়ে বলল, বস খালাস তো করবই, তার আগে একটু পার্টি করলে মন্দ হয় না। ঝাক্কাস মাল। কাদেরের চোখ হঠাৎই কঠোর হয়ে উঠল। চোখ রাঙিয়ে বলল। আসলাম ধীরে ধীরে এগিয়ে এলে এলিজাবেথ আতঙ্কে হামাগুড়ি দিয়ে পিছিয়ে যেতে থাকলো। সে শিশু নয়, ওদের কথার অর্থ স্পষ্ট বুঝতে পারছে। কাছে আসবেন না, একদম কাছে আসবেন না। পিছন থেকে উচ্চস্বরে হেসে উঠল কাদের। এলিজাবেথ চিৎকার করে উঠল, আমি বলেছি কাছে আসবেন না। কি করতে চাইছেন আপনারা? আসলাম পা দিয়ে চেপে ধরলো এলিজাবেথের পা। তোকে কিছু করব না, শুধু তোর গর্ভের সন্তানের সাথে একটা খেলা খেলবো আমরা। এলিজাবেথ আটকে উঠল। মাটি থেকে ভাঙা ইট তুলে সজোরে ছুঁড়ে মারলো আসলামের কপালে। জানে মেরে ফেলবো আমার সন্তানের দিকে হাত বাড়ালে। আসলামের কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। সে শখাপ করে টেনে ধরলো এলিজাবেথের পা, হিংস্র গর্জন দিল, শালির বাচ্চা, এবার দেখি কে তোকে বাঁচায়। আগেরবার ভাগ্য সহায় ছিল, এবার রক্ষা নেই। এক ঝটকা এলিজাবেথকে মাটিতে ফেলে দিল। ওর বাবা জানলে সব কটাকে জীবন্ত কবর দেবে। নিজের কবর নিজেরাই খুঁড়ছিস তোরা। এত কিছু সহ্য করার পরও এলিজাবেথের মধ্যে এই তেজ দেখে আসলাম ক্ষিপ্ত হয়ে আরেকটা চর বসালো। কাদেরের দিকে তাকিয়ে বলল, বস শুরু করে দেব? কাদের মাথা ঝাঁকালো। এলিজাবেথ যন্ত্রণায় কুকড়ে মাটিতে পড়ে অঝরে কাঁদছিল। হঠাৎ আসলাম বুট পরা পা তুলে সজোরে লাথি মারল তার তলপেটে। প্রাঙ্গণ কেঁপে উঠল এলিজাবেথের বিকট চিৎকারে। দুনিয়াটা যেন ঝড়ের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে। এলিজাবেথের চোখের সামনে সবকিছু দুলছে, দপদপ করছে কালো ফোঁটার মতো। হাত পা কাঁপছে, নিঃশ্বাস হয়ে আসছে শক্তি। কার্নিশের কোণ ধরে অঝোর বাড়িধারা ছুটছে, গাল বেয়ে নেমে যাচ্ছে ধুলোমাখা মাটিতে। সে ছটফট করে চারপাশে তাকায়। রিচার্ড কোথায়? রিচার্ড! ঠিক তখনই আরেকটা লাথি, তলপেটে বাজ পড়ার মতো আঘাত। শরীর ধনুকের মতো বেঁকে যায়। চিৎকার আকাশ ফাটিয়ে ওঠে। আল্লাহর দোহাই লাগে, ওকে মারবেন না, ও নিষ্পাপ। ওর কাতর কান্নার সাথে প্রতিযোগিতায় নেমেছে কাদরের বিকট হাসি। সেই হাসির ঝংকার শয়ে শয়ে তীর হয়ে বুকে বিদ্ধ হচ্ছে। মুখের কোণে গলগল করে গড়িয়ে পড়ছে রক্ত। পেটের ভেতর মোচড় দিচ্ছে একটা অপরিসীম যন্ত্রণা। অনুধাবন হচ্ছিল জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কণ্ঠে কর্কশ গোঙানি। কাপা গলা এলিজাবেথ বলল, ও যে আমার শেষ সম্বল। কেউ নেই আমার, ছেড়ে দিন আমাদের। আমরা চলে যাব অনেক দূরে। কাদের নির্বিকার। সে হঠাৎ চিৎকার করে উঠল, আসলাম। জি বস। আমার ছেলেকে কয় টুকরো করেছিল? 4। তাহলে এই জানোয়ারের অস্তিত্বেও 4 ধাপে নিঃশেষ করা হোক।
আসলাম মাথা নাড়িয়ে বিকৃত হাসলো, আবারও এগিয়ে গেল এলিজাবেথের দিকে। এলিজাবেথ পেট চেপে পড়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে মৃগী রোগীর মতো। হাত সরছে না পেট থেকে, শেষ চেষ্টা করেও আঁকড়ে ধরে আছে নিজেকে, সন্তানকে। কিন্তু নরখাদকদের হাত থেকে কি বাঁচানো যায় তাকে? তার বেহায়া চোখ এখনো খুঁজছে কাউকে। রিচার্ড লোকটা তো সব বিপদে ছুটে আছে, আজ আসছে না কেন? কোথায় সে? কোনো দায়িত্ব নেই তার? তার রক্ত আজ রাক্ষসদের কবলে, অথচ রক্ষক কোথায়? এই প্রথম নতুন ম্যানশনে প্রবেশ করলো ন্যাশো ও লুকাস। তীব্র উত্তেজনায় হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দুজনেরই মুখ গম্ভীর, ভ্রুতে গভীর ভাঁজ, চোখে আতঙ্কের শীতল ছায়া। মাস্টার সাইজ বেডরুমের পাশে ছোট একটি রুম। দরজা অনবরত আঘাত করতে থাকে ওরা, অথচ ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। চারপাশ নিস্তব্ধ, যেন এক শূন্য মরুভূমির নিঃসঙ্গতা ঘিরে আছে গোটা ঘরটাকে। কাল এলিজাবেথকে দেখে স্বপ্ন সুপার শপে গিয়েছিল রিচার্ড। সেখান থেকে ফিরে এসে গভীর রাতে পরম যত্নে এই ছোট রুমটি সাজিয়েছিল সে, প্রতিটি কোনায় আনন্দের আভা ছড়িয়ে। বহুদিন পরে এমন উচ্ছ্বাসে মত্ত হয়ে গলা পর্যন্ত মদ ঢেলে নিয়েছিল রিচার্ড। রাতের চতুর্থ প্রহরে মদের বোতলের ভিড়ে মেঝেতেই ঢলে পড়েছিল সে। দরজায় অবিরাম ধাক্কার শব্দ ধীরে ধীরে ফাটল ধরালো সেই নিস্তব্ধতায়। ভারী মাথাটা ঝিমিয়ে উঠল, চারপাশ ঘোলাটে, চোখের সামনে ঝিরিঝিরি কুয়াশার ছায়া। অস্পষ্ট দৃষ্টিতে হাতড়ে ফোন তুলে নিতে মুহূর্তে সব তন্দ্রা উদাও। স্ক্রিনে এলিজাবেথের নাম্বার থেকে অসংখ্য মিসড কল। হৃদস্পন্দন মুহূর্তে তীব্র হয়ে উঠল রিচার্ডের। দরফড়িয়ে উঠে দরজা খুলতে দেখতে পেল ন্যাশনাল লোকাসের আতঙ্কিত চোখ। তাদের দৃষ্টি সংকেত দিচ্ছে তারা কোনো দুর্যোগের বার্তা নিয়ে এসেছে। রিচার্ড অস্থিরতা চেপে ধরে কঠিন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? ন্যাশনাল লোকাস আতঙ্কিত চোখে একে অন্যের দিকে চাওয়াচাই করলো। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠছে দেখে নেশো মাথা নিচু করে করে বলল, বস, ম্যামের ওপর কাদেরের লোকেরা আক্রমণ করেছে। বুকের ভেতরটা দপ করে উঠল। এক মুহূর্তে যেন সময় থমকালো টাইম লাইনের চক্রে। রিচার্ড ছটফটিয়ে উঠল, শ্বাসকষে জানতে চায়, আমার রেড ঠিক আছে? কথার মাঝে থমকে গেল রিচার্ড। তার মন তীক্ষ্ণ হিসাবে, মগজের প্রতিটি কোষে শীতল ঝড় বয়ে গেল। শক্ত করে ঢোক গিলল রিচার্ড। গতিহীন হৃদস্পন্দন চেপে রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমার বাচ্চা? কেউ জবাব দিল না। দুজনেই যেন পালাতে চাইছে, অথচ পা টলল না। নিঃশব্দে স্থির দাঁড়িয়ে রইল, নতদৃষ্টি নিবিষ্ট করে। করিডোরের সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তাকবীর। চারপাশে নির্বাক নীরবতা, অথচ তার ভেতরে চিৎকারের ঝড় বয়ে যাচ্ছে। এলিজাবেথ ভিতরে। অতিরিক্ত রক্তপাতের জন্য কন্ডিশন ভালো না। ভোরের প্রথম আলো ফোটার পর আশেপাশের লোকেরা রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এলিজাবেথকে। ইকবাল সাহেবও একই শয্যায়। চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কাজনক। তাকবীর সবটা শুনে উম্মাদের মতো ছুটে এসেছিল। বুকের ভেতরটা দাও দাও করে চলছে। রেলগাড়ির ইঞ্জিনের মতো কর্কশ অস্থিরতা ছুটে চলেছে শিরা ধমনী জুড়ে, অথচ বাইরে থেকে নিঃশব্দ হতভাগ। করিডোরের নিস্তব্ধতা ভেঙে কারোর ভারী পায়ের শব্দ প্রতিধ্বনি হয়। তাকবীর ফাঁকা চোখের সামনে তাকালো। রিচার্ড উম্মাদের মতো দৌড়ে আসছে, তার পেছনে লুকাস আর ন্যাশো। কেবিন থেকে কিছু দূর তাকাতেই দরজার উপরে জ্বলতে থাকা লাল আলো নিভে গেল। মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পোশাকের একজন ডাক্তার। রিচার্ড মাঝপথেই থেমে গেল, মুখভঙ্গি একেবারে অচেনা শীতল। বরাবরের মতোই ভেতরে কি চলছে তা বোঝার উপায় নেই। তাকবীর হুড়মুড়ি উঠে ছুটে গেল ডক্টরের কাছে। গলার স্বর ব্যাকুল হয়ে উঠল, ডক্টর, হাউ ইজ শি অ্যান্ড হার বেবি? ডক্টর মুখ থেকে মাস্ক খুলল, গভীর এক শ্বাস নিল, তারপর নিচু গলায় বলল, সরি, হসপিটালে নিয়ে আসার পূর্বেই মিসক্যারেজ হয়ে গেছে। কিসের যেন এক প্রবল ধাক্কা খেল তাকবীর। দুকদম পিছিয়ে গেল, ভারসাম্য হারিয়ে ফেলছে বাস্তবতার ধাক্কায়। রিচার্ড স্থির, এক দৃষ্টিতে তাকিয়েছে ডাক্তারের দিকে। ন্যাশনাল লুকাসের মুখে বিষাদের ছায়া, তবে রিচার্ড পাথরের মতো স্থির। শুধু নীল চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। যন্ত্রণার আগুন সেখানে জ্বলছে, অথচ মুখে একটিও শব্দ নেই। ডাক্তার তাকবীরের দিকে ফিরে প্রশ্ন করল, ওনার হাজবেন্ড কোথায়? তাকবীর ধীর চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড তখনও নিশ্চুপ, কোনো অনুভূতি ছুতে পারছে না তাকে। পাশ থেকে ন্যাশো নীরবতা ভেঙে বলে উঠল, হিয়ার ইজ হি। ডাক্তার এবার রিচার্ডের দিকে ভালো করে তাকালো। গভীর দৃষ্টি বুলিয়ে গেল রিচার্ডের চেহারা, শারীরিক গঠন জুড়ে। ফাঁকা ঢোক গিল ডাক্তার, কিছুটা সংকোচে পড়েছে। শান্ত স্বরে বললেন, মেন্টালি প্রিপেয়ার থাকুন। জ্ঞান ফেরার পর আপনার ওয়াইফ অনেক অস্থির হয়ে পড়তে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর খুবই উইক, ফিরতে সময় লাগবে। শক্ত থাকুন। রিচার্ড কোনো প্রতিক্রিয়া দিল না। সেই মুহূর্তে তার ফোনে এক অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। স্ক্রিনে লেখা, সন্তান হারানোর শোক একসাথে পালন করি কেমন? রিচার্ড মেসেজটি দেখে এক মুহূর্তের জন্য স্থির রইল, অতঃপর নিঃশব্দে ফোনটি পকেটে রেখে দিল। একবার শুধু কেবিনের দিকে তাকালো, সেখানে এলিজাবেথ শায়িত আছে নিঃসার সংজ্ঞাহীন অবস্থায়। এক পল ছেয়ে জমে থাকা পা চালিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করলো রিচার্ড। ডাক্তার পেছন থেকে ডেকে উঠল, একটা ব্যাপার আপনাদের জানানো দরকার।
রিচার্ড থামলো, কিন্তু ঘুরল না। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলল, আপনাদের দ্রুত একজন কিডনি ডোনার খুঁজতে হবে। আপনার ওয়াইফের এক কিডনিতে টিউমার ধরা পড়েছে। যথাযথ সময়ে অপারেশন না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদিও এই অবস্থায় এখনই অপারেশন সম্ভব নয়, কিন্তু খোঁজ শুরু করে দিন। ওনার ব্লাড গ্রুপ খুবই রেয়ার। যখন শারীরিকভাবে সুস্থ হবে, ট্রমা কাটিয়ে উঠবে, তখন অপারেশন করতে হবে। রিচার্ড একটু সাড়া দিল না। এসব কথাও কোনো প্রতিক্রিয়া জাগাতে পারছে না ওর ভেতরে। নিঃশব্দে হাঁটতে শুরু করলো আবার। লুকাস আর ন্যাশও বিস্মিত চোখে চেয়ে আছে রিচার্ডের যাওয়ার পানে। সন্ধ্যার নিবিড় আধারে জ্ঞান ফিরল এলিজাবেথের। তাকবীর পাশেই ছিল, নিঃশব্দ প্রতীক্ষায়। দুঃস্বপ্নের মতো আটকে থাকা কিছু সত্য মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ডাক্তারের প্রতিটি বাক্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল তার বোধ, হৃদয়, আত্মা। ভয়, অপরাধবোধ আর বেদনাবৃত্ত লজ্জায় শ্বাস ভারী হয়ে আসছিল বারংবার। সে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভালো রাখার, আজ কি মুখে দাঁড়াবে তার এলোকেশির সামনে? পিটপিট করে চোখ খুলল এলিজাবেথ। কোমরের নিচে নিঃসীম শূন্যতা, কেমন যেন অনুভূতিহীন, অস্তিত্বহীন। ব্যথার ধাক্কায় শরীর অবশ হয়ে আছে। সিলিংয়ের শীতল সাদার দিকে স্থির চেয়ে থেকে স্যালাইনের নীলাপ তরল হয়ে ভিজে থাকা হাতটা কাঁপতে কাঁপতে নামালো পেটের উপর। আলতোভাবে রাখলো তলপেটে। একটা দীর্ঘ নিঃশ্বাস, তারপর ফিসফিস করে ফেটে বেরোলো শব্দ। ও নেই, তাই না? তাকবীর নির্বাক, ঠোঁট কাঁপলো, অথচ কোনো শব্দ বেরোলো না। শুধু শক্ত করে চোখ বুঝল। এলিজাবেথও চোখ বন্ধ করলো ধীরে। নৈশব্দের আড়ালে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল শত্রুর রক্ত। তবু চিবুকের রেখায় এক ফোঁটা দ্বিধাও নেই। ওরা কারা ছিল? তাকবীরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ফোঁস শব্দে ছিঁড়ে গেল নীরবতা। রিচার্ডের শত্রু, সাউথ ইস্ট কোম্পানির মালিক কাদেরের ছেলেকে খুন করেছিল রিচার্ড। সে এসেছিল? তাকবীর সংক্ষিপ্ত জবাব দিল। এসেছিল, চলে গেছে। এলিজাবেথের বুকের ভেতর দাউ দাউ করে উঠল আগুন। ওনাকে আসতে বলুন, এক্ষুনি বলুন। ওনাকে জবাব দিতে হবে। তাকবীর স্থির চোখে চেয়ে রইল। কিসের জবাব? এলিজাবেথের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ করে চিৎকার করে উঠল। ওই লোকটাকে জবাব দিতে হবে, কেন তার পাপের শাস্তি পেল আমার সন্তান। এলোকেশি, শান্ত হও। কিন্তু শান্তি কোথায়? বুকের ভেতর যে রক্তাক্ত কান্না, সে কি এত সহজে বশ মানে? এলিজাবেথ পাগলের মতো ছটফট করতে লাগলো। হাউমাউ করে কেঁদে উঠল। এক বুক শূন্যতার মধ্যে নিজেকে উম্মল করে দিতে চলল। হাতের ক্যানুলা ছিঁড়ে ছুঁড়ে ফেলে মেঝেতে। চুয়ে চুয়ে নয়, গলগলিয়ে রক্ত গড়িয়ে নামলো ওর হাত বেয়ে, বুকে বিছানায়। সে বাধ্য, তাকে জবাব দিতেই হবে। তার পাপের বলি কেন হলো আমার সন্তান। তাকবীর ছুটে গেল এলিজাবেথের দিকে। রক্তাক্ত হাতটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু পারেনি। এলিজাবেথের বেপরোয়া ছটফটানিতে বারবার পেছনে যাচ্ছে সে। এলিজাবেথের কান্না দমকে আসছে। ক্লান্ত পথিক দীর্ঘ পথের শেষে হাঁফিয়ে উঠেছে, তবুও থামতে পারছে না। প্রতিটি চিৎকারে তীব্র হয়ে উঠছে ওর অভ্যন্তরীণ যন্ত্রণা। পেটের গভীরে যেন ছুরির আঘাত, তবুও গলা ছেড়ে কাঁদছে। তার সন্তান কোথায় হারিয়ে গেল সে, যে ছিল তার আলো, তার শেষ অবলম্বন, তার অস্তিত্বের একমাত্র উপাখ্যান। সেই ছোট্ট বুকটা কেড়ে নিল কে? কোন নরপিশাচের লোভ এত অন্ধ হয়ে উঠল? সে ঠোঁট কাঁপতে কাঁপতে আহাজারি করে উঠল। আমার ফুলটার প্রতি সবার এত লোভ কেন ছিল, কেন? তাকবীর আবারও ছুটে গিয়ে এলিজাবেথের রক্তাক্ত হাত আঁকড়ে ধরতে চাইল, তবু এবারও পারে না। এলিজাবেথের অস্থির বিধ্বস্ত ছটফটানি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এলিজাবেথের সকল কান্না হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে। প্রতিটি চিৎকার শরীর কাঁপিয়ে দিচ্ছে। পেটের গভীরে ব্যথার ঝড় তুলছে। তবু এলিজাবেথ থামল না, থামতে পারে না। আমি কি নিয়ে বাঁচবো? তাকবীরও কষ্ট পাচ্ছিল, শুধু এলিজাবেথ নয়, বুকের ভেতর অগ্নিকুণ্ড জ্বলছিল তারও, সেই শিশুটির জন্য। ডাক্তারের শেষ কথাগুলো এখনো কানে বাজছিল, প্রতিধ্বনির মতো ধাক্কা দিচ্ছে আত্মায়। কথা আটকে গেলেও তাকবীর বলল, এলোকেশি, পাখি আমার, প্লিজ শান্ত হও, তোমার শরীর ভালো নেই। সন্তানহারা মাতার যন্ত্রণার কাছে এই শব্দগুলো ঠুনকো তুচ্ছ। এলিজাবেথ হিংস্র গর্জনে কাঁপিয়ে তুলল দেয়াল। সন্তান হারিয়েছি আমি। এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। কারো সামর্থ্য নেই বোঝার। সন্তান হারা মায়ের বুকের যন্ত্রণা ভাষায় বাঁধা যায় না। আপনারা শুধু সন্তান দিতে পারবেন, তবে মায়ের মন থেকে সন্তানের শূন্যতা কখনোই দূর করতে পারবেন না। কাউকে লাগবে না আমার, দূরে থাকুন সবাই আমার থেকে। এলিজাবেথ পাগলের মতো চুল টেনে ধরে হাঁপাতে লাগলো। বুকের ভেতর আগুন আরো প্রজ্বলিত হলো। হঠাৎ করে আবারও চিৎকার করে উঠল। ওই লোকটা কেন আসেনি সে? সেই খুনি, আমার সন্তানের খুনি, নিজের সন্তানের খুনি।
ওর গগন বিদারী চিৎকারে করিডোরে ভিড় জমে, কাঁদছিল সবাই। তাকবীরের চোখও টলমল করছিল। সে পারছিল না এই ভগ্ন হৃদয়কে শান্ত করতে। সত্যি তো, যার সব হারিয়ে গেছে তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? এলিজাবেথের বিক্ষুব্ধ চিৎকার প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল হাসপাতালের প্রতিটি কোণায়। বারবার হাত বুলিয়ে যাচ্ছিল সে নিজের পেটে। একদিন আগেও সেখানে প্রাণ ছিল, আলো ছিল, উষ্ণতা ছিল। আজ কেন নিঃস্ব? এলিজাবেথ তাকবীরের হাত আঁকড়ে ধরল। নিষ্পেষিত কণ্ঠে অঝরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও ভালো মানুষ গো, আমি আপনাকে মাফ করে দিব। আপনার সারেন্ডার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আমার সন্তানকে ফিরিয়ে দিন। আমি সব ভুলে যাব, অনেক দূরে চলে যাব ওকে নিয়ে। ওকে ফিরিয়ে দিন না, আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া? তাকবীরের গলা কাঁপল। ও আর আসবে না লোকেশী, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও আর আসবে না। এই শব্দগুলো যেন বজ্রঘাত হয়ে এলো। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসে। ঠোঁট কাঁপার সাথে পুরো শরীর শিউরে উঠল। বিড়বিড় করে বলে স্ট্রেচারের পাশে ছোট টেবিল থেকে সিজার তুলে নিল এলিজাবেথ। তাকবীর বিদ্যুৎ গতিতে ছো মেরে ওর হাত থেকে সিজার কেড়ে নিল। শক্ত করে বুকে চেপে ধরল এলিজাবেথকে। ভাঙা পৃথিবীর শেষ আশ্রয় পেয়ে এলিজাবেথ থমকে গেল। আঁকড়ে ধরল তাকবীরের পাঞ্জাবে। মুঠো জোরে তার সকল অস্থিরতা প্রকাশ পেল। ভাঙা কণ্ঠে চিৎকার করতে থাকে, আমি পারিনি আমার সন্তানকে রক্ষা করতে। ব্যর্থ মা আমি, ব্যর্থ ব্যর্থ। তাকবীর ওর মাথাটা শক্ত করে চেপে ধরল বুকে। তার নিজের চোখে অশ্রু থেমে থাকলো না। দরজার দিকে তাকাতেই সবাই দ্রুত সরে গেল। নীরবে রেখে গেল এলিজাবেথকে তার অসীম শূন্যতার মাঝে। নিজেকে শক্ত করে লোকেশী, তোমাকে ঠিক থাকতে হবে। এলিজাবেথ আবারও ভেঙে পড়ল। ওর বুক ফাটা আর্তনাতে হাসপাতালের দেয়াল কেঁপে উঠছে। ও খোদা, তুমি কেন দিলে না আমার ডাকে সাড়া? কেন নিয়ে গেলে আমার বুকের ধন? কিসের অভাব ছিল তোমার, যার ঘাটতি পূরণ করলে আমার সন্তানকে কেড়ে নিয়ে? তাকবীর ইশারা করতে নার্স ইঞ্জেকশন নিয়ে এলো। এলিজাবেথ খেয়ালই করল না সে সবকিছু। সে কান্নার স্রোতে ভাসছিল, অভিমানের বন্যায় নিজেকে ভাসিয়ে দিচ্ছিল। তার প্রতিটি বাক্য হাসপাতালে শীতল দেয়ালে প্রতিধ্বনি হয়ে ধাক্কা খাচ্ছিল বারবার। ও খোদা, খোদা, এত কঠোর তুমি কি করে হলে? আমার বুক ফাটা কান্না কি পৌঁছায়নি তোমার আরশে? কিসের অভাব ছিল আমার ভক্তিতে? ইয়া রব, ফিরিয়ে দাও ওকে। আমি ওকে একটু ছুঁতে চাই, একটু অনুভব করতে চাই। নার্স নিঃশব্দে এগিয়ে এসে পেছন থেকে সুচটা গেঁথে দিল এলিজাবেথের কাঁধে। মুহূর্তেই ঝাঁকি খেল শরীরটা, ধকধক করতে লাগলো শিরাগুলো। তাকবীর রক্ত গরম চোখে তাকাতেই নার্স দ্রুত পিছু হটে বেরিয়ে গেল কেবিন থেকে। এলিজাবেথের আঙুলের বাঁধন ঢিলে হয়ে এলো। চোখে নেমে এলো গভীর ঘুমের ছায়া। তাকবীর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আস্তে করে ওকে বালিশে শুয়ে দিল। তবু এলিজাবেথের ঠোঁট নড়ে যাচ্ছিল, অস্পষ্ট অথচ শীতল এক প্রতিজ্ঞায়। কেউ বাঁচবে না, কাউকে ছাড়বো না আমি। ম্যানশনের খাড়া দুর্গের মতো প্রাচীরের ফাঁক দিয়ে ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিশছে। নিচে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডের চোখে ভয়, কারো সাহস নেই ওপরে যাওয়ার। ধ্বংসের শব্দ উঠে আসছে মাস্টার বেডরুমের পাশের ছোট ঘরটি থেকে। সেখানে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত বেপরোয়া তাণ্ডবে মেতেছে। যে পুরুষ মুখে কোনো অনুভূতি প্রকাশ করতে জানে না, সেই নিঃশব্দ ভালোবাসায় নিজের হাতে সাজিয়েছিল সন্তানের ঘর। ছোট ছোট খেলনা, নরম তুলতুলে কুশন, রঙিন পর্দায় ঘেরা এক স্বপ্নময় আশ্রয়, যেখানে তার শিশুটি হাঁটবে, হাসবে, তার প্রথম কথাগুলো উচ্চারণ করবে। অথচ আজ সেই ভালোবাসার ঘরে রিচার্ডের ক্রোধের আগুনে ছাই হয়ে যাচ্ছে। ঠিক যেমন করে স্বপ্ন পুড়ে যায় কঠিন বাস্তবতার দহন জ্বালায়। রাত 11টার পর সাধারণত সব সুপার শপ বন্ধ হয়ে যায়। স্বপ্ন সুপার শপও তার ব্যতিক্রম ছিল না। রিচার্ড যখন সেখানে পৌঁছেছিল শাটার তখন নামানো, কিন্তু সময়ের সীমারেখা কে ঠিক করে? রিচার্ডের নিয়ম আলাদা। পরবর্তীতে রিচার্ডের গার্ডরা গিয়ে ম্যানেজারকে তুলে নিয়ে আসে। পোষ স্বভাবের মানুষটা ছিল সেরা জিনিস বেছে নেওয়ার পক্ষে। নিজের সন্তানের জন্য সে সবচেয়ে রুচিশীল জিনিসগুলোই কিনেছিল। মুখে শুধু ছেলে ছেলে করলেও কেনাকাটা করেছিলেন উভয়ের জন্য, ছেলে এবং মেয়ে। সন্তানের প্রতি তার ভালোবাসায় কোনো বিভাজন ছিল না, শুধু ছিল কালো অতীত। সবশেষে ম্যানশনে ফিরে নিজের হাতে সাজিয়ে তুলেছিল সেই ছোট্ট ঘর, যা ছিল তার সন্তানদের জন্য। প্রতিটি কোণে ছিল যত্নের ছোঁয়া, প্রতিটি সাজসজ্জায় ভালোবাসার ছাপ। বাগান বাড়ির মতো নতুন ম্যানশনের উপরে শুধুমাত্র রিচার্ডের জন্য মাস্টার বেডরুম তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আবার রিচার্ড বেডরুমের পাশে ছোট একটা রুম বানায়। তখন সে জানতো না তার সন্তান আসতে চলেছে দুনিয়ায়। জানার পর সেখানে তৈরি করেছিল এক টুকরো ডিজনিল্যান্ড, একটা ছোট্ট রঙিন স্বপ্ন। সেখানে কি ছিল না? পুতুল, খেলনা, নরম কম্বল, ঝলমলে জুতো, কাঠের তৈরি ছোট্ট একটা ঘর, গেমিং এর স্পট, আরও কত কি। কিন্তু যা সবচেয়ে বেশি ছিল তা হলো ভালোবাসা। এখন সেই স্বপ্ন দাউ দাউ করে চলছে, আগুনের লেলিহান শিখায় পড়ছে। ছোট ছোট খেলনা, নরম মোজা, সযত্নে রাখা সবকিছু।
রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে, শূন্য চোখে দেখছে নিজের সাজানো ভালোবাসাকে ছাই হয়ে যেতে। বাইরে যে আগুনটা জ্বলছে তার চেয়েও দ্বিগুণ আগুন জ্বলছে তার ভেতরে, ধ্বংস, প্রতিশোধ আর এক শূন্যতার আগুন। ন্যাশো আর লুকাস ছুটে আসে ম্যানশনের দিকে। হসপিটাল থেকে রিচার্ড ওদের রেখেই চলে গিয়েছিল। পরে ওরা আর অনুসরণ করেনি, বরং গিয়েছিল আসলামকে ধরতে। আসলাম বর্ডার ক্রস করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গার্ডদের কল পেয়ে দ্রুত ফিরে আসে তারা। ম্যানশনের ভেতরে পা রেখে ওপরের দিকে তাকে আটকে ওঠে। আগুন ক্রমশ জড়িয়ে পড়ছে, ধোঁয়ায় চারিপাশ কালো হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পুরো জায়গাটা গ্রাস করবে লেলিহান শিখা। রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে, অচঞ্চল, অবিচল, প্রাচীরের মতো। পেছন থেকে ওকে দেখে মনে হচ্ছে রক্ত মাংসের মানুষ নয়, এক নিস্তেজ রোবট যার ভেতরটা আগুনে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ন্যাশো আর লুকাস ছুটে গিয়ে স্টোর রুম থেকে গ্যাস নিয়ে উপরে গিয়ে আগুন নেভাতে শুরু করলো। ওদেরও বুক ভিজে যাচ্ছিল সুন্দর স্মৃতিগুলোকে পুড়তে দেখে। রিচার্ড ক্লান্ত পায়ে গেল বেডরুমে। দেয়ালে ঝুঁকে থাকা এলিজাবেথের ছবিটা এক মুহূর্তে তাকিয়ে থাকলো। অতঃপর নিজের পাসপোর্ট নিয়ে কেবিনেট থেকে একটা ব্যাগ কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল পৈশাচিক প্রতিশোধের স্পৃহায়। নিচে নামতেই গার্ডটা তাড়াতাড়ি সরে গেল। লুকাস আর ন্যাশো আগুন নেভাতে সফল হলেও রিচার্ডের কাঁধে থাকা ব্যাগ দেখে ওরা শিউরে উঠল। দ্রুত রিচার্ডের পেছনে। বস, আমরা আসছি। রিচার্ডের কাট জবাব, নো। ন্যাশো ব্যগ্র কণ্ঠে বলল, বস, এই মিশনে আমরাও থাকতে চাই। আপনার প্রয়োজন আমাদের সাহায্যের। রিচার্ড থামলো, তবে পেছন ঘুরে তাকালো। ওর সমুদ্র নীল চোখ দুটোতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। ভয় পেয়ে পিছিয়ে গেল ওরা রিচার্ডের বিদ্যুৎ বেগে চাহনি দেখে। হিংস্রতার প্রভাবে রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক বুনো ষাঁড়ের মতো গর্জে উঠল প্রলয়ের আগামী বার্তা দিয়ে। এক নিকৃষ্ট পাপিষ্ঠা নারীর জন্য যদি আমি জানোয়ারে পরিণত হতে পারি, তবে নিজ সন্তানের জন্য গোটা পৃথিবীকে রক্তে ভিজিয়ে তার প্রতিটি শ্বাস চূর্ণ করে ফেলতে পারে এই রিচার্ড কায়নাত। অতঃপর আর এক মুহূর্ত সেখানে স্থির রইল না সে। ন্যাশো লোকাসের কানের পাশ ছিল যেন ধ্বংসের হিমশীতল হাওয়া বয়ে গেল। কানে বাজছে থাকে সাইরেনের হাহাকার আর ছিন্ন ভিন্ন ধ্বনি। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেল কাপিলা, দাম, প্রতিপত্তি, নিরাপত্তা শীর্ষে থাকা এই স্থানে ঢোকার অনুমতি পাওয়া মানে এক বিশেষ পরিচয়ের স্বাক্ষর। কিন্তু আজ এক অচেনা আগন্তুক তার নিজস্ব নিয়মে প্রবেশ করছে। সুঠাম দেহ, দৃষ্টিতে তীব্রতা, চলনে এক ধরনের গর্জনময় আত্মবিশ্বাস। আপাতমস্তক তার কালোতে আবৃত, সুঠাম গড়নে কালো চামড়ার জ্যাকেট, পেশিবহুল হাতে গ্লাভস, চওড়া তামক মাস্কে আর চোখে কালো সানগ্লাস। সেই সাথে মাথায় ক্যাপ। কালো মুখোশের অন্তরালে চাপা পড়ে আছে রক্তক্ষেকো উন্মাদনা, অধর কোণে লেগে হিংস্রতার তীব্র দাহ। প্রবেশদ্বারে নিরাপত্তা, কড়াকড়ি মেটাল ডিটেক্টর। গেটের সামনে দাঁড়াতেই গার্ড এগিয়ে আসে। উগ্র বিক্রম একটুও দ্বিধা না করে দুহাত ছড়িয়ে দিল, নিজেই নিজেকে উন্মোচন করে। সেই সঙ্গে তার চোখের কোণে এক চাতুর্যের ঝলক। ধূর্ততা দৃষ্টিতে দ্রুত এক নজরে চারপাশ পরখ করে নেয়। সময়ের কাটার প্রতিটি সেকেন্ডে তার হাতে বন্দী হলো। ভিড়ের মাঝে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদৃশ্য গোয়েন্দা নজরদারি। সেই ধ্বংসযজ্ঞ ধীর পায়ে প্রবেশ করে ভেতরে। ক্ষণিকের মধ্যেই সে নিঃশব্দের ছায়ায় বিলীন হয়ে যায়, সকলের মাঝে অশুভ ছায়ার মতো। ঠিক সেই মুহূর্তেই হোটেল প্রাঙ্গণ কেঁপে উঠল হেলিকপ্টারের গম্ভীর গর্জনে। বিরতিহীনভাবে হেলিকপ্টারটা উড়ে গেল আকাশপথে। রূপটাপে আশ্রে পড়ে এলো এক কালো একটা ব্যাগ। চারপাশে আশ্রে পড়ল রক্তহীন আতঙ্কের দাবানল। অতল অন্ধকার, বাতাসেও শ শ শ করতে থাকে শ্বাসরুদ্ধকর হিংস্রতা। খেলা শুরু হয়ে গেছে। শুরু হলো রক্তাক্ত সংগ্রাম, মৃত্যুঞ্জয়ী সংকল্প। লেস্ট বি 9, নাও দ্য কিলিং মেশিন ইজ অন দ্য গ্রাউন্ড। স্বতঃস্ফূর্ত অথচ সুসংযত, রক্তপিপাসু ক্রোধের দাবানলে দগ্ধ হয়ে সে এগিয়ে চলছে। প্রতিটি পদক্ষেপ মাটির বুকে ছাপ ফেলে। তবুও নরখাদকের মাঝে নেই তাড়াহুড়া, নেই অপার স্থিরতা। পায়ের গতিতে স্বয়ংক্রিয়তা বজায় রেখে অবিচল নির্মম গতিতে এগিয়ে যাচ্ছে সে, স্বয়ংক্রিয়ভাবে দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়ার বর্বর উল্লাসে মাতোয়ারা হতে। চারপাশের প্রতিটি ছায়া, প্রতিটি চলমান প্রতিচ্ছবি তার শীতল শাপদ দৃষ্টি এড়িয়ে যেতে পারছে না। পথ চলতে চলতে সূক্ষ্মভাবে সে মেপে নেয় সিসিটিভির নজর, পথচারীদের অসচেতন দৃষ্টি এবং সুযোগের ক্ষণ। নিপুণ দক্ষতায় সে গলে যায় ব্যস্ততার ছদ্মবেশে। ঢুকে পড়ে স্টাফ ওয়াশরুমে। সেখানটা একদমই নির্জন, নীরব, নিরাপত্তাহীন। দেয়ালে ঝোলানো সাদা কাচের সামনে দাঁড়ায় সে। অতঃপর এক অপ্রতিরোধ্য শ্বাসে খুলে ফেলে মুখোশ। ঝলসে ওঠে উজ্জ্বল আলোর নিচে তার মুখশ্রী প্রজ্বলিত। প্রতিহিংসাল লেলিহান শিখায় দগ্ধ। সেই নীলাভ গভীর চোখ জোড়ায় সাগরের অতল গভীর থেকে উঠে আসা দানবীয় প্রবলতা আবিষ্ট, ধ্বংসপ্রবণ। সময় নষ্ট করে না সে। সুচারু দক্ষতায় হাত থেকে খুলে নেয় ঘড়ি, ফের ঠান্ডা নির্লিপ্ততায় সেটার কাছের অংশ খুলে আনে। অতঃপর অপার পরিকল্পনা অনুযায়ী নির্দয় নির্পুণতায় সিঙ্কের ধাতব প্রান্তে ঘষতে ঘষতে কাজটাকে তীক্ষ্ণ ত্রিভুজে রূপ দেয়।
কুয়াশাচ্ছন্ন চোখে নয়, বরং অবিচল সিদ্ধান্তে সৃষ্ট হয় সেই অস্ত্র, ক্ষুদ্র কিন্তু মরণধারী। সোজা হয়ে দাঁড়ায় সে, আয়নায় নিজের প্রতিবিম্বের চোখে চোখ রাখে। সেখানে দোল খাচ্ছে এক দুর্দমনীয় ঘূর্ণিঝড়, প্রতিশোধ, তাণ্ডব এবং এক ভয়াল অবিনাশী শপথ। এলিভেটরের ৪৫ বোতামে চাপতেই যন্ত্রণা শুরুর সিগন্যাল বাজল। নিস্তব্ধ যান্ত্রিক গতিতে এলিভেটর উঠে গেল শূন্যে। পলকের ভেতর থেমে গেল গন্তব্যে। দরজা খোলার শব্দে কালো পোশাকধারী গার্ডরা কাঁধে অস্ত্র তুলে নিল। চোখে স্নায়ু টান টান সতর্কতা। এই ফ্লোর সংরক্ষিত, সুরক্ষিত, নিষিদ্ধ। এখানে অন্যদের প্রবেশ নিষেধ। অনুমতির তোয়াক্কা না করাই মৃত্যুর নিমন্ত্রণ। দরজা খুলতেই ধাতব শব্দ প্রতিধ্বনিত হলো। সামনে টান টান হয়ে দাঁড়িয়ে আছে এক দানবীয় উপস্থিতি। রক্তের মতো গভীর দৃষ্টি, নিঃসঙ্গ পাথরের মতো শীতল অভিব্যক্তি। এক মুহূর্ত লাগলো না চেনায় এ প্রেতাত্মাকে। সে রিচার্ড কায়নাথ, নিখুঁত নৈরাজ্যের স্থপতি, অস্ত্রধারীদের জন্য এক দুঃস্বপ্ন। তার এই দুঃসাধ্য অস্তিত্বই ঘোষণা করেছে এখানে শাসকের শাসন টিকে থাকবে না। আগুনের পথে শুধুই ছাই লেখা থাকবে। এলিভেটরের মুখপ্রান্তে উপস্থিতি গার্ডদের রক্তে কাঁপন ধরালো রিচার্ডের করাল দৃষ্টি। কালো পোশাকধারী ছায়াগুলো মুহূর্তেই সতর্ক হয়ে আঙুল ট্রিগারে চেপে বসল। দেহে তীক্ষ্ণ প্রস্তুতি নিয়ে সবাই বিদ্যুৎ বেগে আক্রমণ করতে আসে। তবে যে দাঁড়িয়ে আছে দরজার ওপারে, সে মৃত্যুকেও ভয় পায় না। রক্তধূসর চোখ, সুনির্মম অভিব্যক্তি, বুলেটের চেয়েও ঠান্ডা মন, সে রিচার্ড কায়নাথ। গ্যাংস্টার বস, নিঃশংসতার সম্রাট, সন্তানহারা নির্ভীক পিতা। গার্ডদের নিকটবর্তী হতেও সময় নিল না রিচার্ড। নিঃশব্দ এক শিকারীর ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল। প্রথম গার্ড বুঝতে পারার আগেই তার অস্ত্র ছিনিয়ে গলায় ছুরি বসিয়ে দিল কলার বর্ণে। স্টিলের ঠান্ডা ধারালো ফলা মাংস ছিঁড়ে প্রবেশ করলো হাড় পর্যন্ত। গার্ডের চোখ বিস্ফোরিত হলো। মুখ দিয়ে বেরিয়ে এলো উষ্ণ তরল। গলা থেকে বুদবুদ উঠতে উঠতে রক্ত উগড়ে দিল সে। দ্বিতীয় জনের হাতে বন্দুক উঠতে না উঠতে রিচার্ডের আঙুল তার কবজিতে গ্রিপ করলো। একটানে মটকে দিল হাড়। বিকট ক্রাঞ্চিং শব্দে কাচের দেয়াল কেঁপে উঠল। সঙ্গে ভেসে এলো মর্মান্তিক চিৎকার। তৃতীয় জন ট্রিগার চেপে ধরতে গিয়েও পারেনি। তার রিপ কেজে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল রিচার্ডের হাঁটু। বুকের হাড় ধসে গেল ভেতরে। বাতাসের জন্য হাঁসফাঁস করতে সে পেছনে গড়িয়ে পড়ল। দ্বিতীয়বার নিশানা লাগানোর সুযোগ দিল না রিচার্ড। পিঠে ছুরি ছুড়ে দিল। স্টিলের ফলা ঘাড় ভেদ করে গলা দিয়ে বেরিয়ে এলো। গলিত রক্তের উষ্ণ প্রভায় করিডোর রঞ্জিত হলো। মুহূর্তের মধ্যে চারপাশ লাশের স্তূপে রূপ নিল। নিখুঁত দক্ষতায় একের পর এক ঝরে পড়ল দেহগুলো, প্রতিটি নিঃশব্দ মৃত্যুর কবলে। অস্ত্রবিহীন লড়ে গেল সে এক ঝাঁক শত্রুর সাথে। রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল। তার হাতে এখনো রক্তমাখা ছুরি, মুখে অচেনা প্রশান্তি, চোখে অবিশ্বাস্য শীতলতা। ছুরি থেকে পড়তে থাকা রক্তের টপ টপ শব্দের সাথে নরকের কষাই হেঁটে যাচ্ছে। ৪৫ তলা আজ দোজকের দরজা খুলে দিয়েছে। রিচার্ড ধীর পায়ে এগোতেই সামনে একের নতুন শকুনের পাল অস্ত্র তুলে ঝাঁপিয়ে এলো। মুখে তাদের নির্মম উদাসীনতা, চোখে শীতল হত্যার খিদে। অর্ধশতাধিক বন্দুক তার দিকে তাক করা। ট্রিগার চাপতে বাকি মাত্র একটুখানি। কাদারের লোকেরা। কাদের জানে তার সময় ফুরিয়েছে। সে যা করছে এতে আর তার আশ্রয় হবে না ধরনেতে। একবার যদি রিচার্ড পৌঁছে যায় এখানে, সব শেষ। তাই তো এত সুরক্ষা, এত পাহারা। পুরো ৪৫ তলা তার ব্যক্তিগত দুর্গ। তবু বুকের গভীরে একটাই আতঙ্ক চেপে বসেছে। যদি রাবণের পালের মাছ থেকে এক উগ্র মেজাজি চেঁচিয়ে উঠল, রাজার রাজত্ব শুধুমাত্র তার রাজ্যেই, আজ সাথে নেই কেউ, এবার তোর লাশ ফিরবে ইতালি। অকস্মাৎ রিচার্ড পিছু হটল, ছুটে পালাতে শুরু করলো। গার্ডদের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। এই লোকের জন্য কাদের এত টাকা ঢেলেছে? একটা কাপুরুষ যে ভয় পেয়ে পালাচ্ছে। তারা ধাওয়া দিল পিশাচের ক্ষুদায়। তাদের বুটের ভারী আঘাতে করিডোর কেঁপে উঠল। চারদিকে শুধু একটাই শব্দ, ধ্বংসের পূর্বাভাস। রিচার্ড ছুটছে, তবে তার দৌড়ে অস্থিরতা নেই, আতঙ্ক নেই, বরং নিখুঁত হিসাবে এক কৌশলী স্থিরতায় ছুটছে আঁকাবাঁকা ভাবে, যাতে করে বন্দুকের ঝাঁজ এসে তার গায়ে না লাগে। রিচার্ড এক দৌড়ে ছুটে গেল রূপটপে। দরজার অন্তরালে লুকিয়ে পড়ল। পায়ের শব্দে ভারী বাতাসে তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যে ঘাতক প্রহরীরা তার পিছু পিছু ছুটে এলো রূপটপে, বন্দুকের লক খুলে একদম তৈরি হয়ে। সবাই রূপটপে পৌঁছানো মাত্রই রিচার্ড আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দিল। মুখে তার অদ্ভুত এক নিঃসঙ্গ হাসি। ছাদের বাতাসে নিকোটিনের ধোঁয়া ছড়িয়ে পড়ল তার হাতে ধরা সিগারেট থেকে। বিপদের সম্মুখেও সে নিরেট ঠান্ডা। হাতে শক্ত কাঠের ডান্ডা দুলিয়ে একপাশে দাঁড়ালো, দেয়ালে পিঠ ঠেকিয়ে। রিচার্ড জানত নিচে সংঘর্ষে জড়ানো মানেই পুরো ঘটনা প্রকাশ্যে চলে আসা, আর এতে তার আততায়ী পরিকল্পনা ধুলোয় মিশবে। আজ সে ক্ষমতার প্রদর্শনী করতে আসেনি, এসেছে নিখাত নৃশংসতার বিভীষিকা ছড়াতে, এসেছে সন্তানের হত্যার প্রতিশোধে রক্তরঞ্জিত অধ্যায় লিখতে।
শব্দটা বাতাসে কাঁপন তুলল। মুহূর্তেই শিকারের মতো পিছিয়ে এলো ঘাতকেরা। তাদের প্রশিক্ষিত মস্তিষ্ক প্রথমবারের মতো আতঙ্কের স্বাদ পেল। রিচার্ড ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিল সুদূরে। চোখে জ্বলে উঠল দানবীয় আলো। স্থবির মস্তিষ্ক হঠাৎই প্রতিশোধ জর্জরিত পৈশাচিক সতায় বিদীর্ণ হলো। সক্রিয়তা শৃঙ্খল চূর্ণ করে আদিম হিংস্রতায় অগ্নিশ্বাস ছড়িয়ে গর্জে উঠল সে বিভীষিকাময় দানবের মতো। হিংস্র শিকারী কখনো ঝাঁক বেঁধে চলে না। সে যে জঙ্গলে পা রাখে সেখানেই সে রাজত্ব প্রতিষ্ঠা করে, নিঃসঙ্গ কিন্তু অজেয়। আর কোনো অপেক্ষা নয়, এক ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল রিচার্ড। প্রথম জনের কণ্ঠনালী লক্ষ্য করে ডান্ডা তীব্র আঘাত করতেই গলা ভেঙে চিৎকারটা থেমে গেল মাঝপথে। ঝাঁঝরা হয়ে গেল তার শ্বাসনালী। অন্যজন বন্দুক তুলতে গেলে রিচার্ড দড়ির মতো পাক খেয়ে তার কবজি মুচড়ে দিল। হাড় ভাঙার শব্দ বাতাসে প্রতিধ্বনি তুলল। দেহের ভাঙ্গনে ধাতব মেঝেতে লুটিয়ে পড়তে রিচার্ড তার মাথা দুহাত দিয়ে চেপে ধরে এমন জোরে শক্ত টায়ালে ঢুকলো যে খুলিটা চির ধরে ছট্টখান হয়ে গেল। ক্রোধে মটমট করছে রিচার্ডের তীক্ষ্ণ ঘাত চল, শরীরে ভর করছে পশুরী শক্তি। আরেকজন পেছন থেকে ছুরি চালাতে চায়, তবে তার রিচার্ডের তীক্ষ্ণতা আগেই সংকেত পাঠিয়ে দেয় তার মস্তিষ্কে। ঘূর্ণির বেগে ঘুরে কোমরে মোচড় দিয়ে পেছনে গিয়ে ছুরির হাত ধরে বাঁকিয়ে দিল অতঃপর রোবোটিক ভঙ্গিতে সেই ছুরিটি তার গলার গভীরে ঢুকিয়ে দিল। রক্তের উষ্ণ স্রোত ওর হাতে গড়িয়ে পড়ল গল গল করে। লোকটা গলা চেপে ধরার চেষ্টা করলো, শরীরটা ধপ করে পড়ে গেল। অপর একজন বন্দুক উঁচিয়ে গুলি চালাতে গেলে রিচার্ডের ডান্ডা বিদ্যুতের গতিতে উঠে এসে তার কোণে চূর্ণ করে দিল। বন্দুক হাত থেকে ছিটকে পড়তে রিচার্ড তার মুখে এমনভাবে ডান্ডার আঘাত হানে যে দাঁতগুলো ঝরে পড়ে ছড়িয়ে গেল রক্তের স্রোতের মাঝে। হালকা একটা থট শব্দের পর শব্দ শান্ত। ধ্বংসের উন্মত্ত লীলায় কেঁপে উঠছিল রূপটপ প্রাঙ্গণ। দাতব মেঝে রক্তে স্নাত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিকৃত নিথর দেহগুলো। স্তরে স্তরে জমে থাকা লাশের ভিড়ে কিছু এখনো টান টান, কিছু চূড়ান্ত যন্ত্রণায় কাতর। কারো চোখে ছুরি গভীরভাবে গেঁথে আছে, কারো বাহু চ্যুত, কারো ছিন্ন বক্ষ থেকে গলগলিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। গোঙানিয়ার মৃত্যু যন্ত্রণার রুদ্ধশ্বাস শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। মুহূর্তে ঝড়ে রিচার্ড একাই রূপান্তরিত করেছে এই স্থানকে এক বিভীষিকাময় সপ্ত স্তূপে। একজন এখনো বেঁচে আছে, গুরুতর আহত, আতঙ্কিত। পেছাতে গিয়েও গায়ে চামড়ায় লেগে থাকা রক্তের আঠালো আবস্তরণে পা পিছলে পড়ে গেল সে। রক্তমাখা ধাতব ডান্ডাটা মাটিতে টেনে আনতে আনতে রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল। ছিটকে আসা রক্ত তার গা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে নিচে টপ টপ শব্দ তুলে। ওর নিঃশ্বাস স্থির, চোখ শূন্য, অথচ শরীর থেকেও যেন মৃত্যুর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। প্লিজ প্লিজ আমাকে মেরো না। কাপা গলায় মিনতি করল সে। রিচার্ডের পদক্ষেপ থামল না। এক পা দু পা, তারপর নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে ডান্ডাটা এমনভাবে নামিয়ে আনলো যে খুলির হাড় মুহূর্তে চূর্ণ হয়ে ছিটকে পড়ল চারদিকে। মগজের উষ্ণ লাল স্রোত ছাদ জুড়ে ছড়িয়ে গেল। বেয়ারা পাথরের চটচট শব্দ তুলে গড়িয়ে পড়ল রক্তের গাঢ় ফোঁটা। মারার জোত, এভাবে কে মারে রে? তুই মানুষ না নরখাদক তুই? রিচার্ড থামল, পেছন ফিরল। একজন এখনো বেঁচে আছে, মেঝেতে পড়ে কাটটাছে। তার হাঁটুতে ছুরি বিঁধেছে। রক্ত ধীর কিন্তু অবিরাম প্রবাহিত হচ্ছে পায়ের নিচে। কথায় তেজ থাকলেও দেহ ক্ষত বিক্ষত, চোখে মৃত্যু ভয়। রিচার্ড বাঁকা হাসল। কপাল ফেটে বেরিয়ে আসা গলিত রক্ত হাতের পিঠ দিয়ে মুছে ধীর স্থির পদক্ষেপে এগিয়ে গেল। গার্ডটা পেছাতে লাগলো। রক্তমাখা মেঝে তার পথ রুদ্ধ করলো। রিচার্ড নিচু হয়ে ছোট একটা ধারালো ছুরি তুলে নিল। ছুরির ধার চাঁদের আলোয় যেন আরো নিষ্ঠুরভাবে ঝলসে উঠল। গার্ডের বুকের ভেতর থেকে আতঙ্কের ঝড় বয়ে গেল। কাঁপতে কাঁপতে সে হাউমাউ করে কেঁদে উঠল। আমরা তোর এক সন্তানকে মেরেছি, আর আজ তুই শত শত বাচ্চাকে এতিম করলি। রিচার্ড থামল। ঠোঁটে ফুটল এক চমৎকার হাসি। এমন হাসি তার অধরে সচরাচর দেখা যায় না। এই হাসি ঠান্ডা, নির্মম, বিকৃত। গার্ডটা হামাগুড়ি দিয়ে পালাতে চাইলে রিচার্ড ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি চেপে ধরল। ঝাঁকুনি দিয়ে তাকে সোজা করে মাথা নিজের কাঁধের সাথে চেপে ধরল। গার্ডের কানের কাছে মুখে এনে হিসিয়ে ফিসফিস করল, আমি আমার সন্তান নিয়ে সুন্দর একটা পরিবার চেয়েছিলাম। তারপর একশ্বাসের ব্যবধানে ছুরিটা বজ্রের গতিতে গার্ডের গলায় চালিয়ে দিল। পাতলা চামড়ার বাধা চূর্ণ হয়ে ছুরির ফলাটা একটানে ছিঁড়ে দিল কণ্ঠনালী। গার্ডের মুখ থেকে শব্দ বেরোলো না, শুধু উগড়ে উঠল রক্তের মোটা ফোয়ারা। চোখ বিস্ফোরিত হয়ে গেল। রিচার্ড ঠান্ডা চোখে দেখলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে শরীরটা, ধপ করে মাটিতে লুটিয়ে যাচ্ছে। তারপর সম্পূর্ণ নীরবতা। রক্তের স্রোত থামল না, কেবল প্রবাহের মালিকটাই নিঃশেষ হয়ে গেল।
রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল রুপটপের ধারে। কালো ব্যাগটা কাঁধে নিয়ে সে হাঁটছিল লাশের উপর দিয়ে। রক্তের গাঢ় আস্তরণে তার ভারী বুট চাপ ফেলছিল এক এক করে। প্রত্যেক পায়ের নিচে মাংস চটকে যাওয়ার ভিজে শব্দ, রক্তের শিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মৃদু প্রতিধ্বনি, সবকিছু যেন এক অভিশপ্ত সঙ্গীত হয়ে বাজছিল এই রক্তমাখা মঞ্চে। দরজার কাছে এসে থমকালো সে, বাইরে থেকে আটকানো। মনে পড়ল সেই সময় একজন প্রাণপণে পালিয়ে দরজা আটকে দিয়েছিল ভেতর থেকে, কিন্তু তার কি সত্যিই বাঁচার সুযোগ আছে? রিচার্ডের ঠোঁটের কোণে এক বিন্দু উপহাস ফুটে উঠল। তার মারের হিসাব সে ভালোই জানে, একবার ছুলে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই সে নিচে নামার আগে সিঁড়িতে পড়ে নিথর হয়ে গেছে। রূপটপের কিনারে এসে কাঁধ থেকে ব্যাগ নামালো রিচার্ড। এক নিখুঁত শিকারীর মতো নিস্তরঙ্গ হাতে খুলল চেন। অন্ধকার অস্ত্রভাণ্ডারের ভেতর হাত চালিয়ে বের করলো কারেন্টের তার। রাত্রির বাতাসে ধাতব তারগুলো শীতলভাবে ঝলসে উঠল। এবার শুধু অপেক্ষায় আছে আরো কিছু মাংস পোড়ানোর জন্য, আরো কিছু আর্তনাদকে আগুনে ঢেকে ফেলার জন্য। রাত্রির কালো শূন্যতা চিরে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল সে। তার শরীরের ওজন আর গতির সংঘাতে ৪৫ তলার কাচের দেয়াল কাঁপল, কিন্তু ভাঙল না। উপর থেকে দুলতে থাকা শরীরটা মুহূর্তে স্থির হয়ে গেল। শিকারীর চোখে এক তীব্র দৃষ্টি ফুটে উঠল ভেতরের দৃশ্য দেখে। কাদের তার সবচেয়ে বড় ছোট্ট দুজন মেয়ের মাঝে ডুবে আছে। জগতের সব ভয় ভুলে সে আত্মসুখে নিমজ্জিত। রিচার্ডের রাগ জ্বলে উঠল নরকের আগুনের মতো। ঠান্ডা কাচের উপর মৃদু একটা ধাক্কা দিয়ে দুলে পেছনে ছিটকে গেল সে। পুনরায় ফিরে এসে পায়ের আঘাত বসালো কাচে। এভাবে কয়েকবার এমন করতে থাকে। প্রতিবারই দোলনাটা আরো দ্রুত আরো শক্তিশালী হতে থাকলো। একসময় প্রচন্ড গতিতে ছুটে এসে সে কাচে ভয়ঙ্কর এক ধাক্কা দিল। মুহূর্তেই শিরশিরের শব্দ তুলে কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছিটকে পড়ল। রিচার্ড বিদ্যুৎ গতিতে সে ভাঙা অংশের ভেতর দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নরকের দুয়ার ভেঙে এক নৃশংস শিকারে প্রবেশ করল তার শিকারের রাজ্যে। বাতাসে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো ঠিকরে পড়ল চারপাশে। কাদেরের শিথিল সুখের আস্তানায় এক নিমিষেই নেমে এলো ভয়ঙ্কর ত্রাস। রিচার্ডকে দেখা মাত্রই কাদেরের ভেতরটা শীতল বরফে জমে গেল। বুকের হাড় গুড়িয়ে আসছে। পাঁজরের নিচে কুকড়ে উঠছে এক ভয়ঙ্কর সন্ত্রাস। সে জানত এটাই একদিন ঘটবে। সে জানত তার মৃত্যু একদিন তার সামনে এসে দাঁড়াবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি সেটা এত দ্রুত হবে। একটা অর্ধনগ্ন মেয়ে ক্ষুব্ধ হয়ে রিচার্ডের দিকে তেড়ে গেলে রিচার্ডের হাত এক ঝটকায় তার শরীর ছিটকে ফেলল। শূন্যে ভেসে গিয়ে ঠাস টেবিলের কোণে মাথা লাগলো। খুলির ভেতর চিরিক করে একটা আওয়াজ হলো। মুহূর্তের মধ্যে গাঢ় রক্ত গড়িয়ে পড়ল মেয়েটার ঘাড়বে। ধপাস করে লুটিয়ে পড়ল সে। আর একটা মেয়ে নরপশুর মতো দেখতে রক্তে ভেজা রিচার্ডকে দেখে আতঙ্কে দরজার দিকে দৌড় দিল। রিচার্ড টফলের ঝুড়ি থেকে একটা নাইফ তুলে নিখুঁত অঙ্কের মতো হিসাব কষে ছুঁড়ে মারল তার দিকে। নাইফটা ঘূর্ণি তুলতে তুলতে ছুটে গিয়ে মেয়েটার ঘাড়ে বিঁধল। মাংস কেটে ছুরি এত গভীরে ঢুকলো যে এক মুহূর্ত সে বোঝার আগেই তার পা দুটো ভেঙে পড়ল। শরীর ধপ করে মাটিতে আশ্রে পড়ল। মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। শুধু একজোড়া বিস্ফোরিত চোখে সে তাকিয়ে থাকলো শূন্যে, যেন নিজেই বিশ্বাস করতে পারছে না যে সে মারা গেছে। কাদের আতঙ্কে দেয়ালের দিকে সরে গেল। বুকের ভেতর কাঁপতে থাকা প্রাণটা যেন দেহ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হাত পা অবশ হয়ে গেছে, হাঁটু থরথর করছে। সে চাইছে চিৎকার করতে, কিন্তু গলার স্বর কোথাও হারিয়ে গেছে। রিচার্ড নির্বিকার টেবিলের সামনে দাঁড়িয়ে তার ব্যাগ খুলল। একে একে বের করতে থাকলো অস্ত্র, ধারালো চাপাতি, নরকীয় ছুরি, সিরিঞ্জ, ছোট ছোট শিশি, অ্যাসিড, আরো অনেক কিছু। নিস্তব্ধ কক্ষ, অথচ নিস্তব্ধতার ভেতর একটা পৈশাচিক শীতলতা ছড়িয়ে পড়ছে। প্রতিশোধের শুনশান আগুন ছড়িয়ে পড়ছে বাতাসে। কাদেরের হাঁটু এত জোরে কাঁপছে যে দাঁত কটকট শব্দ তুলছে। সেই শব্দে রিচার্ড একবার মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে ঘৃণ হাসি। রিচার্ড এগিয়ে গেল। কাদেরের কাঁপতে থাকা মুখের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমার সন্তানের শোক পালন করার জন্য তো আমি আছি, কিন্তু তোর মৃত্যুর শোক পালন কে করবে? কাচের জাতের ভেতর ঘন অস্বাভাবিক গাঢ় খয়েরি তরল নড়ে চড়ে উঠছে, যাটা সম্পূর্ণ হয়ে টপ টপ শব্দে রক্তের শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে নিচে। প্রতিটি ফোঁটার সাথে কাদেরের নিঃশেষিত জীবন গলে পড়ছে ধাতব ট্রেতে। কাদেরের দেহ উল্টো ঝুলছে একটা মাংসের থলের মতো। পুরো শরীর ফ্যাকাশে রূপ ধারণ করেছে রক্ত শূন্যতায়। নাকের সরু ছিদ্র দিয়ে গাঢ় লাল দাগ শুকিয়ে জমে আছে। ঠোঁটের কোণ বেয়ে একটা জমাট বাঁধা রেখা নেমে গেছে থুতনিতে। সারা শরীরটা যেন ফুটো ফুটো করা হয়েছে। সিরিঞ্জের সূক্ষ্ম ছিদ্র থেকে এখনো রক্তের ছোট ছোট বিন্দু বেরিয়ে আসছে নিস্তব্ধ যন্ত্রণায়। চামড়া ছিঁড়ে যাওয়া জায়গাগুলো ফুলে উঠেছে। কিছু জায়গায় ক্ষতের ভেতর জমাট রক্ত জমে কালচে হয়ে গেছে। রিচার্ড কাঁপতে কাঁপতে শেষ সিরিঞ্জটা ছুঁড়ে ফেলল মেঝেতে। ঘামের ধারা তার ঘাড় বেয়ে বুকে নেমেছে। ধমনীতে রক্তের চেয়ে বেশি
পাম্প করছে ক্লান্তি আর উত্তেজনা। এতক্ষণে তার কাজ শেষ। ধীরে ধীরে নিস্তব্ধতায় সে একে একে নিজের পোশাক খুলতে লাগলো। শার্ট, প্যান্ট, মোজা সব খুলে ফেলে দিল একপাশে। তার ত্বক এই রক্ত মাখতে চায় না, এই নরখাদকের ছোঁয়া বহন করতে চায় না। তাছাড়া বাংলাদেশ থেকে সে এক কাপড়ে এসেছে, শরীরে আন্ডারগার্মেন্টস ছাড়া কিছুই রাখলো না। রিচার্ড ধীরে ধীরে কাদেরের ঝুলন্ত দেহের দিকে তাকালো। কাদের দুর্বলতায় ঝিমাচ্ছে। রিচার্ড রক্তে পরিপূর্ণ জারটা হাতে তুলে নিল। এক শ্বাসে অর্ধেক জার খালি করে দিল সে। জারটা টেবিলে রেখে হাতের পিঠ দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা রক্ত মুছে নিল। জানিস, আমি এতদিন মুখে কিচ্ছু দিইনি, শুধুমাত্র তোর রক্ত খাবো বলে। রিচার্ড হাতে তুলল রিভলভার। নিশানা স্থির করে ট্রিগারে চাপ দিতে দড়ির শেষ প্রান্ত ছিঁড়ে গেল। কাদেরের মৃত প্রায় শরীর আশ্রে পড়ল নিচে। দীর্ঘক্ষণ উল্টো ঝুলে থাকা যন্ত্রণা তার রক্তের ছাপ রেখে গেছে। নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। চোখের সামনে সবকিছু ধোঁয়াটে। পানি, পানি, আমার গলা শুকিয়ে যাচ্ছে। শব্দগুলো অসহায়ভাবে বেরিয়ে এলো যেন মরুভূমির পিপাসার্ত কোনো পথিকের করুণার্তি। হঠাৎই শরীরের ওপর ছিটকে এলো উষ্ণ সোনালি তরল। তাদের কিছু না দেখে না বুঝে মুখ নামিয়ে দিল। কাঠফাটা তৃষ্ণায় উন্মত্ত হয়ে গেল। তবে প্রথম চমকেই জীবের স্বাদ বদলে গেল। ঘৃণার অবিশ্বাসের ঢেউ বয়ে গেল মেরুদণ্ডবে। মাথা তুলে তাকাতেই ধাক্কা খেল। নরকের শাস্তিও বোধহয় একটা নগণ্য হয় না। রিচার্ড দাঁড়িয়ে আছে তার সামনে, মুখে অশ্লীল তৃপ্তির ছায়া। কাদেরের পাকস্থলিতে একটা প্রচণ্ড মোচড় উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বমি করতে লাগলো। থামার আগেই আবার উগড়ে দিল পাকস্থলীর অবশিষ্ট কণা। ঘরের বাতাসে এখন রক্ত, ঘাম, মূত্র আর বমির বন্যা। কাদেরের চোখ দুটো ঝাপসা। পেটের ভেতরটা খালি হয়ে গেল। মাথার মধ্যে কেউ ঢেল তুলছে। চরম অবমাননার যন্ত্রণা। সে শুয়ে পড়ল মেঝেতে। রিচার্ড নিচু হয়ে তার মুখের কাছে ফিসফিস করে বলল, স্বাগতম নরকে, এটা তো কেবল শুরু। কাদের কিছু বলতে যাবে তার আগেই রিচার্ড তার মাথা পা দিয়ে টায়ালের সাথে এমন শক্ত করে চেপে ধরল যে আকস্মাত এমনটা হওয়ায় কাদের দাঁতের মাঝে পড়ে জিহ্বার আগা কেটে পড়ে যায়। পাহাড়ের চূড়ো থেকে প্রবাহিত ঝর্ণার মতো রক্ত প্রবাহ হতে থাকে কাদেরের মুখগহ্বর থেকে। কাদেরের গলা দিয়ে বেপরোয়া গর্জন বের হতে থাকে। নিষ্ঠুর তাণ্ডবে মত্ত হয়েছে রিচার্ড। কাদের চুল টেনে ধরে তুলল। কাদের গলা হতে নির্গত কর্কশ গঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, মেরে ফেল আমাকে, মেরে ফেল। অবিশ্রান্ত প্রতিশোধ স্পৃহায় দগ্ধ সে। রক্তঝরা ক্রোধ গ্রাস করে নিয়েছে পৈশাচিক আত্মা। হিংস্র কামড়ে টেনে ছিঁড়ে ফেলল কাদেরের কান। মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দ ধ্বনিত হলো শীতল বাতাসে। রিচার্ডের দাঁতের ফাঁক ফোকরে ঝুলে রয়েছে মাংসের পিণ্ড। মাটিতে রক্তে গড়াগড়ি খেতে থাকে কানটা। অশ্বের মতো গোঙাচ্ছে কাদের। বারবার মেরে ফেলার আরতি করছে। শক্ত ঢোক গেলে পিপাসা মেটালো রিচার্ড। ঢোকের সাথে মুখে লেগে থাকা তাজা রক্ত আবারও গেল গহ্বরে। তোকে এক কোপে শেষ করবো না, ধীরে ধীরে ছিঁড়ে খাবো, কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে রক্তের শেষ ফোঁটাটুকু পর্যন্ত তোকে কষ্ট দিয়ে মারবো। আমার ভুল হয়ে গেছে, সন্তান হারানোর শোকে উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি, আমাকে মেরে ফেল। কাদের মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে বলল। শ্বাসকষ্টে খেকিয়ে উঠছে একটু পরপর। রিচার্ড পৈশাচিক উন্মাদনার হাসি দিল। অতঃপর নির্মম থাবা দিয়ে অপর কান টেনে ছিঁড়ে ফেলল মেঝেতে। সাউন্ড প্রুফ রুমের বাইরে যায় না কাদেরের গণবেদানী চিৎকার। অসহনীয় নির্যাতন থেকে আর শরীর মুক্তি চাচ্ছে, তবে এই শানিত বিদ্বেষ তাকে মুক্তি দিতে নারাজ। রক্তের তপ্ত তরঙ্গ বইছে ফলক জুড়ে। কাদেরের ভগ্ন দেহখান শক্তপোক্তভাবে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ছুরির নির্মম খচখচ শব্দ আর কণ্ঠচাপার গভীর ঘড়ঘড়ানি ছাড়া আর কিছুই কর্ণপাত হচ্ছে না এই মুহূর্তে। কাদের শরীর ছেড়ে দিয়েছে চেয়ারে। মাথা চেয়ারের প্রান্তভাগে ঝুলে আছে। রক্তাক্ত হাত থেকে বারবার ছুরিটা পিছলে যাচ্ছে। রিচার্ড উঠল। ওর গা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সে গিয়ে টিস্যুর বক্স নিয়ে আবারও কাদেরের পায়ের কাছে বসলো। ডান পায়ের হাড় ইতিমধ্যে ভেসে উঠেছে। সে এবার বাম পায়ে হস্তান্তরিত হলো। পা থেকে খাবলা খাবলা মাংস কেটে বক্সে রাখতে থাকে। চোখে অদ্ভুত উৎফুল্লতা, হাতে বর্বরতা। সে আজ হুটহাট কোনো জল্লাদিও আক্রমণ করছে না, বরঞ্চ যাই করছে খুবই ধৈর্যের প্রমাণ সহকারে করছে। তুই কখনোই মানুষ হতে পারিস না। কাদেরের গাল থেকে ভেসে আসা স্পষ্ট শব্দে উঠে দাঁড়ালো রিচার্ড। পায়ের নিচে আপাতত ধ্বংস করার মতো কিছুই নেই। রিচার্ড নখের নিচে লেগে থাকা মাংসের টুকরো বের করতে করতে ধ্বংসের হিমশীতল ছোঁয়া মিশ্রিত কণ্ঠে শুধালো, হতে তো চেয়েছিলাম, তুই তো হতে দিলি না।
রিচার্ড হেঁটে গেল টেবিলের কাছে, যেখানে সে তার সকল হাতিয়ার রেখেছিল। সেখান থেকে একটা ছোট শিশি হাতে তুলে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো বিধ্বস্ত কাদেরের দিকে। তুষ্ট হেসে কাদেরের সামনে গিয়ে দাঁড়িয়ে শিশির মুখ খুলতে খুলতে রাশভারী আওয়াজে বলল, তোর পাপ ছিল আমার বাপকে মারতে চাওয়া, তোর পাপ বেড়েছে আমার সন্তানকে মেরে। শিশির উপর থেকে কর খুলতে ভেতর থেকে উত্তপ্ত ধোঁয়া বের হতে থাকে। হাঁটু গেড়ে বসলো রিচার্ড। শিশির ভেতরের ভয়ঙ্কর রাসায়নিক কেমিক্যাল কাদেরের পায়ের অবশিষ্ট হাড্ডিতে ঢালতে শক্ত হাড় গলে গলে পড়তে থাকে। নরক যন্ত্রণাদায়ক আর্তনাদে হাওমাও করে কাঁদতে থাকে কাদের। বেদনার কণ্টকময়ক প্রতিটি আর্তনাদে অন্তরের পৈশাচিক সুখ বয়ে যায় রিচার্ডের। কাদের বিরতিহীন চেঁচাতে থাকে, আমাকে মেরে ফেল, আমাকে মুক্তি দে এই নরক যন্ত্রণা থেকে। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে বিকৃত হাসি খেলল। নিচে পড়ে থাকা কাদেরের শরীরটা রক্তশূন্য, নিস্তব্ধ। কেবল কোমরে ঝুলছে একটা পাতলা আন্ডারওয়্যার, যা অস্তিত্বের শেষ চিহ্ন হয়ে টিকে আছে। রিচার্ড খুঁজে একটা মেজ বের করলো। উদ্দেশ্যকৃত জিনিসটা খুঁজে পেতে শিকারের মতো হিংস্র উল্লাসে তার মুখে বিকারগ্রস্ত হাসি ফুটে উঠল। শুকটান দিয়ে আগুন ধরালো, অতঃপর ঠান্ডা নিষ্ঠুরতায় মেজটা ছুড়ে দিল ঠিক কাদেরের গোপনাঙ্গের ওপর। এক নিমেষে কর্টনের আন্ডারওয়্যার দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র শিখা আঁকড়ে ধরল তাকে। কাদেরের শরীর ধনুকের মতো বাঁকা হয়ে উঠল যন্ত্রণায়। তার চিৎকার কক্ষের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে থাকে। রিচার্ড নির্বিকার দাঁড়িয়ে রইল। কাদেরের চোখগুলো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, অথচ মৃত্যুর করুণ দয়া পাচ্ছে না সে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে দিল রিচার্ড। খেলা তখনও শেষ হয়নি। সে এক গ্লাস অ্যাসিড নিয়ে এগিয়ে গেল। থমকে দাঁড়িয়ে এক মুহূর্তে কাদেরের ফুফিয়ে ওঠা যন্ত্রণা উপভোগ করল। পরপরই ঠান্ডা ঢেলে দিল জ্বলন্ত তরল কাদেরের গোপনাঙ্গে। তীক্ষ্ণ শোষ শব্দে চামড়া গলে গেল, মাংস দগদগে হয়ে খুলে পড়তে থাকলো। কাদেরের কণ্ঠনালী ফেটে চৌচির, অথচ শব্দ বেরোচ্ছে না, শুধু হাহাকারের মতো কিছু গুঞ্জন, যেটা হয়তো শয়তানও সহ্য করতে পারত না। তার পুরুষতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। তার ক্ষমতার মূল অস্ত্র গলে গলে নিচের শুকনো রক্তের সাথে মিশে যাচ্ছে। এই অস্ত্র দিয়েই কত মেয়ে কেঁদেছে, কেঁপেছে আতঙ্কে, কত নিরাপদ মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে সে। অথচ প্রকৃতির নির্মম পরিহাসে আজ সে নিজেই ছটফটাচ্ছে। রিচার্ড শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কাজ শেষ। পশুর বিচার হয়েছে পশুর মতোই। ওয়েট, রিচার্ড কায়নাতের নৃশংসটা কি এত সহজে শেষ হয়? হঠাৎ করুণ এক মেয়েলি চিৎকার ছড়িয়ে পড়ল বাতাসে। কলগাল মেয়েটা সদ্যই চেতনা ফিরে পেয়েছে। চোখের সামনে চাক্ষুষ এমন অপ্রীতিকর নৃশংস অবলোকন হওয়ায় ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলা চেপে ধরে গড়গড় করে বমি করতে লাগলো সে। রিচার্ড বিরক্ত চোখে মেয়েটার দিকে তাকালো। তার কাছে ব্যাঘাত ঘটানো সে সহ্য করতে পারে না। ক্ষুব্ধতায় মেয়েটার চুলের মুঠি ধরে এক ঝটকায় টেনে নিয়ে এলো কাদেরের সামনে। এক মুহূর্ত দেরি না করে শুরু হলো নৃশংস খেলা। ছুরি চালালো সে বারবার। প্রতিটি কোপে মাংস ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে পড়তে থাকলো। চামড়া খুলে গেল, হাড় বেরিয়ে গেল। শরীরটা 91 টুকরোই বিভক্ত হলো। মাংসের এক করুণ স্তূপ পড়ে রইল কাদেরের সামনে। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েটার কাটা পায়ের একটা আঙুল তুলে নিল রিচার্ড। ধীর স্থির হাতে সেটার উপর অ্যাসিড ঢেলে দিল। মুহূর্তেই গলে গেল মাংস। এক জ্বলন্ত পিণ্ডে পরিণত হলো সেটা। ঠান্ডা দৃষ্টিতে কাদেরের মুখের দিকে তাকালো, অতঃপর সেই জঘন্য পিণ্ডটা ঠেসে ঢুকিয়ে দিল কাদেরের মুখে। তোর পায়ে ধরে আমাকে মেরে ফেল, আমি মরতে চাই। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। রিচার্ড টেবিল থেকে ভারী চাপাতিটা তুলে নিল। তার চোখে এক ধরনের অশুভ দীপ্তি, ঠোঁটের কোণে বিকৃত এক হাসি খেলা করছে। এক প্রকার লাফিয়ে গেল কাদেরের সামনে, মাথা নিচু করে ফিস ফিস করলো।